আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসের ফার্স্টে যে টপিকটা আমি একটু মানে মানে বলতে চাই সেটা হচ্ছে ভাস্কুলার ডেভেলপমেন্ট নিয়ে কিছু ছোট্ট আইডিয়া। ভাস্কুলার ডেভেলপমেন্টে বেশি কিছু তোমাদের লাগবে না। আচ্ছা, ভাস্কুলার ডেভেলপমেন্ট পড়ার সময় আমাদের দুইটা টার্ম জাস্ট জানতে হবে যে কিভাবে ভাস্কুলার ডেভেলপমেন্ট হয়। এই দুইটা টার্মের একটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস এবং আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। আচ্ছা, এই ছবিটা একটু দেখো, ভাস্কুলোজেনেসিস খুবই সহজ, একটু দেখো। এই হচ্ছে কিছু সেল, এদেরকে বলা হয় অ্যাঞ্জিওব্লাস্ট বা আরেকভাবে বলা হয় অ্যাঞ্জিওজেনিক ব্লাস্ট সেল। অ্যাঞ্জিওজেনিক ব্লাস্ট সেল হচ্ছে দে আর ডেরিভেটিভস অফ স্টেম সেল। স্টেম সেল কি তোমরা জানো? যেই সেলটা হচ্ছে প্লুরিপটেনশিয়াল, অনেক রকম সেলে কনভার্ট হতে পারে। স্টেম সেল থেকেই এই অ্যাঞ্জিওজেনিক ব্লাস্ট সেল অথবা অ্যাঞ্জিওব্লাস্ট এগুলো আসে। তো স্টেম সেল থেকে এই অ্যাঞ্জিওব্লাস্ট গুলো একসাথে মিলে একটা ভেসেল তৈরি করে, নতুন ভেসেল, আনকোরা নতুন ভেসেল। এই প্রসেসটাকে বলা হয় ভাস্কুলোজেনেসিস। আর কোন ভেসেলগুলা এর মাধ্যমে তৈরি হয়? যেগুলা বডির মেজর ভেসেল। যেমন আমরা যদি আর্টেরিয়াল সিস্টেম একটা উদাহরণ দিই সেটা হবে অ্যাওর্টা। আমরা যদি ভেনাস সিস্টেম একটা উদাহরণ দিই সেটা হবে কার্ডিনাল ভেইন। তাহলে এই দুটো ভেসেল ভাস্কুলোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং সেই প্রক্রিয়াটা কি? অ্যাঞ্জিওব্লাস্ট সেল গুলা একসাথে মিলিত হয়ে একটা ভেসেল তৈরি করে, এটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস। আর আরেকটা উপায় আছে অ্যাঞ্জিওজেনেসিস। সেটা কি? সেটা হচ্ছে, এটা খুবই সহজ। তোমার আমরা আগের স্লাইডে পড়লাম যে ভাস্কুলোজেনেসিসের মাধ্যমে একটা ভেসেল তৈরি হবে। এই মানে এগুলা মানে মানে এই ভেসেলগুলা, এই এক্সিস্টিং ভেসেলগুলারই ফার্দার ব্রাঞ্চিং এর ফলে যে নতুন নতুন আরো অনেক ভেসেল তৈরি হচ্ছে, এগুলাই হচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। তাহলে খেয়াল থাকবে, অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে এক্সিস্টিং ভেসেলের ফার্দার ব্রাঞ্চিং এর মাধ্যমে যদি কোনো ভেসেল ফর্ম হয়, ওটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। তাহলে আবার বলি, ভাস্কুলোজেনেসিস কি? অ্যাঞ্জিওব্লাস্ট থেকে যদি নতুন ভেসেল ফর্ম হয়। আর অ্যাঞ্জিওজেনেসিস কি? অলরেডি ফর্ম হওয়া ভেসেল যদি ফার্দার ব্রাঞ্চিং এর মাধ্যমে নিউয়ার ভেসেলের জন্ম দেয়। আমাদের বডিতে বাকি যত ভেসেল আছে আগের দুইটা উদাহরণ বাদে সবই হচ্ছে ভায়া অ্যাঞ্জিওজেনেসিস। তাহলে ভাস্কুলোজেনেসিস আর অ্যাঞ্জিওজেনেসিস এই দুইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এখানে এছাড়া আর কিছু জানতে হবে না আর কি, আশা করি যা বলেছি তাই। আচ্ছা, ঠিক আছে, আশা করি এখানে কারো কিছু আর জানার নেই, কারণ এটা মোটামুটি খুবই ইজি আর কি, এজন্য। আচ্ছা, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে যে যেই টপিকটা আর্টেরিয়াল সিস্টেম। আচ্ছা, একটা সুখের কথা হচ্ছে এই ডেভেলপমেন্ট অফ ভাস্কুলার সিস্টেম কিচ্ছু জানতে হয় না, একদম অ্যাবসলিউটলি নাথিং। এটা জেনে হয়তো তোমরা একটু নিশ্চিত ফিল করতে পারবা। এখান থেকে যে জিনিসটা একটু জানতে হয় সেটা হচ্ছে যে আর্টেরিয়াল সিস্টেমটা 6টা অ্যাওর্টিক আর্চ, 6 অ্যাওর্টিক আর্চ থেকে ডেভেলপ করে এবং প্রতিটা আর্চ আসে ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। আচ্ছা, এই টার্মটার সাথে তোমরা ফার্স্ট ইয়াররা তো মনে হয় একদমই পরিচিত না, শুধু সেকেন্ড ইয়াররা পরিচিত। আমরা যখন ডেভেলপমেন্ট অফ ফেস পড়ব তখন আমরা এই জিনিসটা পড়ব, ফ্যারিঞ্জিয়াল আর্চ। এবং প্রত্যেকটা ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেভেলপমেন্ট পড়ার সময় আমরা এটাও পড়ব যে প্রতিটা আর্চের একটা নিজস্ব আর্টারি আছে এবং ওই আর্টারিগুলি আসলে এই 6টা অ্যাওর্টিক আর্চেস। তো ওইটা যখন আমরা ওই টপিকটা পড়ব তখন আমরা এলাবোরেট করব, এখন আর একদমই দরকার নেই। আর ভেনাস সিস্টেমের ডেভেলপমেন্ট নিয়ে একদম কোনো প্রশ্নই আসে না, ভাইভাতেও জিজ্ঞেস করে না। এবং আমি যে 5th ইয়ার পর্যন্ত এসেছি আমারও কখনো লাগে নাই ওই নলেজটা, ভেনাস সিস্টেমের নলেজটা। এই ছবিটা তোমরা আগের দিনই দেখেছো, সো এখানে আর নতুন কিছু নেই। এই হচ্ছে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এই হচ্ছে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। এই পাশে হচ্ছে তোমার ট্রিবিউটারিজ অফ সাইনাস ভেনোসাস গুলো দেখানো হয়েছে, প্রত্যেক পাশে 3টা। এই দেখো, কমন কার্ডিনাল ভেইন,
রাইট আম্বিলিকাল ভেইন, হোয়াইট লাইন ভেইন, আর এই পাশেও কমন কার্ডিনাল ভেইন, মানে এটা লেফট কমন কার্ডিনাল ভেইন, এটা হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন, এটা হচ্ছে লেফট হোয়াইট লাইন ভেইন। আচ্ছা, কার্ডিনাল ভেইনগুলো আবার ব্লাড আনে কোত্থেকে, মানে আবার দুইটা ব্রাঞ্চে বিভক্ত, এন্টেরো কার্ডিনাল ভেইন আর পোস্টো কার্ডিনাল ভেইন। এটা যেহেতু অলরেডি হয়েছে আমি আর বলছি না। কে কোন জায়গা থেকে ব্লাড আনে একবার শর্ট রিভিউ। কার্ডিনাল ভেইন ব্লাড আনে কোথা থেকে, বডি ওয়াল এবং এমব্রায়ো প্রপার থেকে। আচ্ছা, আম্বিলিকাল ভেইন ব্লাড আনে কোথা থেকে, প্লাসেন্টা থেকে। আর হোয়াইট লাইন ভেইন ব্লাড আনে কোথা থেকে, কোন কোন জায়গা দেখো, গাট থেকে আনে বা জিআইটি থেকে আনে, এছাড়া যত ভিসেরা আছে সেখান থেকে আনে, এবং ইয়ক স্যাক থেকে আনে। অর্থাৎ এই ব্লাডটা আসে তোমার সোমা থেকে বা সোমাটিক পার্ট থেকে, আর এই ব্লাডগুলো আসে স্প্ল্যাকনিক টিস্যু থেকে। তাহলে আবার বলছি, হোয়াইট লাইন ভেইন সরি কার্ডিনাল ভেইন ব্লাড আনে সোমাটিক টিস্যু থেকে, আর হোয়াইট লাইন ভেইন ব্লাড আনে স্প্ল্যাঙ্কনিক টিস্যু থেকে। বাট এই দুইটাই অক্সিজেন যুক্ত ব্লাড, সরি এই দুইটাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। শুধুমাত্র প্ল্যাসেন্টাটাই অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে আসে, শুধু প্ল্যাসেন্টাটাই অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে আসে। আর এখানে একটা ছোট জিনিস না বললেই নয়, লেফট আম্বিলিকাল ভেইনটা, আচ্ছা রাইট আম্বিলিকাল ভেইনটা অবলিটারেট হয়ে যায়, শুধু লেফট আম্বিলিকাল ভেইনটাই রয়ে যায়। কিন্তু আমরা তো জানি যে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসটা আসলে থাকেই না। তাহলে লেফট আম্বিলিকাল ভেইনটা পরবর্তীতে কোথায় যায় দেখো, এটা পরবর্তীতে আসলে হার্ট থেকে দূরে সরে যেয়ে বরং ইনডিরেক্টলি হার্টের সাথে কানেক্টেড থাকে ভায়া ডাক্টাস ভেনোসাস এন্ড ইনফেরিয়র ভেনা ক্যাভা। আমরা পরে আরো বলবো, এটা নতুন ওয়ার্ড, আমি এখনই কিছু বলছি। দেখো, লেটার বিকামস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেরিয়র ভেনা ক্যাভা এন্ড ডাক্টাস ভেনোসাস, এবং এদের মাধ্যমে সে ইনডিরেক্টলি ড্রেন করে হার্টে, ডিরেক্টলি আর লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসের সাথে তার কানেকশন থাকে না। এগুলো সব আগের কথা, আমি তাহলে মুভ করছি। এখন দেখো, এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের, ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশনটা আমি শুরু করে দেই। আচ্ছা, ফিটাল সার্কুলেশনটা খুব সুন্দর করে তোমরা খুব খেয়াল করে মনে রাখবা, এটা একদম গল্পের মতো, এবং প্রতিটা গল্পেরই একটা শেষ থাকে, প্রতিটা গল্পের একটা ক্লাইম্যাক্স থাকে। সো এই গল্পেরও কিছু পরিণতি আছে, কিছু মোড় আছে, কিছু টুইস্ট আছে। তো আশা করি খুব ভালো করে এটা খেয়াল রাখবা, এটা সারা জীবন কাজে লাগবে, যেই ডাক্তারই হও না কেন, ফার্স্ট ইয়ারে থাকো আর যেই ইয়ারে থাকো না কেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই, কারণ এটাও লাল, তো কনফিউশন হবে, একটু এক্সকিউজ মি। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে তোমার প্ল্যাসেন্টা থেকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে একটা ভেসেল বাচ্চার আম্বিলিকাস দিয়ে ঢুকে, এই ভেসেলটার নাম হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল কর্ডের ভিতর আরো অনেক ভেসেলই থাকে, তবে আমরা এখন শুধু লেফট আম্বিলিকাল ভেইনের উপর কনসেন্ট্রেট করব। আচ্ছা, রাইট আম্বিলিকাল ভেইনটা নাই, এটা অনেক একদম শুরুতে থাকে, পরবর্তীতে আপডেট হয়েছে, সো আমরা এটা নিয়ে আর কোনো কথাই বলবো না। লেফট আম্বিলিকাল ভেইনটা প্ল্যাসেন্টা থেকে আসে, এবং দেখো, ইট অ্যাপ্রোচেস লিভার আফটার এন্টারিং থ্রু আম্বিলিকাস। তাহলে কি, লেফট আম্বিলিকাল ভেইনটা বাচ্চার আম্বিলিকাস দিয়ে ঢুকে থ্রু দ্য আম্বিলিকাল কর্ড, এবং ঢুকেই লিভারের দিকে অ্যাপ্রোচ করা শুরু করে। এরপরে কি হয় দেখো, এই যে লেফট আম্বিলিকাল ভেইনটা লিভারের দিকে অ্যাপ্রোচ করা শুরু করলো, লিভারে যে সে লিভারের যেই ব্লাড ভেসেলগুলো আছে, লিভারে যে সাইনাসগুলো আছে, তাদের সাথে সে ছোটখাটো কিছু কমিউনিকেশন এস্টাবলিশ করে, বাট বেশিরভাগ ব্লাড ইনসাইড দ্য আম্বিলিকাল ভেইন লিভারকে বাইপাস করে ডিরেক্ট ইনফেরিয়র ভেনা ক্যাভার ভিতরে চলে যায়। কি বললাম, লেফট আম্বিলিকাল ভেইনের ভিতরের ব্লাডটা লিভারের মধ্য দিয়ে না ঢুকে বরং লিভারকে বাইপাস করেই ইনফেরিয়র ভেনা ক্যাভায় চলে যায়। এই যে লিভারকে বাইপাস করে যে সে ইনফেরিয়র ভেনা ক্যাভায় চলে যাচ্ছে, কোন ভেসেলটা এই বাইপাসে সাহায্য করে, এই ভেসেলটার নাম হচ্ছে ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস। আচ্ছা, ডট 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 দেওয়া মানে হচ্ছে এটা লিভারের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে না, এটা লিভারের পোস্টেরিয়র বা ইনফেরিয়র অ্যাসপেক্টে, সামনে থেকে দেখা যাবে না, এই জন্য আমি ডট 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 দিয়ে দেখিয়েছি। তাহলে আমি কি বললাম দেখো, লেফট আম্বিলিকাল ভেইনটা
লিভারের কিছু কিছু ব্লাড ভেসেলের সাথে কানেক্টেড হয়, সো তার কিছু কিছু ব্লাড লিভারের কিছু কিছু ব্লাডের সাথে কানেক্টেড হয় বা মিক্স হয়, কিন্তু বেশিরভাগ ব্লাড কি করে লেফট আম্বিলিক্যাল ভেইনের ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে বাইপাস হয়ে সরাসরি ইনফেরিয়র ভেনা কেভায় চলে যায়। তোমরা যদি এটাই খেয়াল রাখো যে লেফট আম্বিলিক্যাল ভেনের ব্লাডটা ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে সরাসরি ইনফেরিয়র ভেনা কেভায় চলে যায়, তাহলেই হবে। ছোট করে একটু নোট দিয়ে মনে রাখবা যে কিছু কিছু ব্লাড সাম মিক্সচার অকার হয় যখন সে লিভারের সাথে কিছুটা কমিউনিকেশন এস্টাবলিশ করে। দেখো, লেফট আম্বিলিক্যাল ভেইন কামস ক্লোজ টু দ্য লিভার এবং এর আন্ডার সারফেসে চলে যায় এবং it bypasses the liver capillaries via ductus venosus and directly drains to the inferior vena cava. এই পর্যন্ত যা বললাম ফিটাল সার্কুলেশনে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? লেফট আম্বিলিক্যাল ভেইনটা লিভারের সাথে কিছুটা কানেকশন এস্টাবলিশ করলেও তার পুরো ব্লাডটা, ম্যাক্সিমাম ব্লাডটা লিভারকে বাইপাস করে ইনফেরিয়র ভেনা কেভায় চলে যায় ভায়া ডাক্টাস ভেনোসাস। তাহলে আমরা কি কি ভেসেল শিখলাম? লেফট আম্বিলিক্যাল ভেইন শিখলাম, ডাক্টাস ভেনোসাসের নাম শুনলাম, আর ইনফেরিয়র ভেনা কেভা শুনলাম। তাহলে what is ductus venosus? It is the vessel that connects left umbilical vein to the inferior vena cava and bypasses the blood inside left umbilical vein directly. আচ্ছা, খেয়াল রাখবা এই লেফট আম্বিলিক্যাল ভেনের ব্লাডটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড। সামনে যে সে চেষ্টা করে তার অক্সিজেনের কনসেন্ট্রেশন মেনটেন করতে, কিন্তু অনেক জায়গায় হয় আর কি, মানে অনেক জায়গায় কার্বন ডাইঅক্সাইড এসে মিক্স হয়ে যায়। আমরা ওগুলো পরে বলবো। এই পর্যন্ত সবাই বুঝছো আশা করি, আমি পরের স্লাইডে যাই। দেখো, এখন এই দিকে একটু খেয়াল করো, লেফট আম্বিলিক্যাল ভেনটা দেখো ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে ইনফেরিয়র ভেনা কেভায় প্রবেশ করলো, আর ইনফেরিয়র ভেনা কেভাটা কোথায় ড্রেন করে? রাইট এট্রিয়ামে ড্রেন করে। আচ্ছা, ইনফেরিয়র ভেনা কেভাতে আসা ব্লাড, আচ্ছা তাহলে দেখো, তাহলে ব্লাড ফ্লো ডিরেকশনটা এখন কই হবে? লেফট আম্বিলিক্যাল ভেন থেকে আসলো ডাক্টাস ভেনোসাসে, ডাক্টাস ভেনোসাস থেকে আসলো ইনফেরিয়র ভেনা কেভাতে। এই ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে যে ব্লাডটা ঢুকলো রাইট এট্রিয়ামে, সে এখন কোথায় যাবে? তোমরা জানো যে এটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, এটা হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম, এটা হচ্ছে তোমার সেপ্টাম সিকান্ডাম, আর এটা হচ্ছে সেপ্টাম স্পুরিয়াম। এটা নতুন কিছু না। আর এখানে যে গ্যাপটা রয়ে যায়, এই গ্যাপটা হচ্ছে ফোরামেন ওভেইল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইঙ্কের কালারটা আরেকবার চেঞ্জ করি, কারণ এই ইঙ্কের কালারটা দিয়ে আসলে কনফিউশন হবে আরো। আমি একটা কাজ করি, আমি গ্রিন ইঙ্কে যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখন তাহলে দেখো, রাইট অ্যাট্রিয়ামে যে ব্লাডটা ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে আসলো, সেই ব্লাডটা ডিরেক্ট ফোরামেন ওভেল দিয়ে চলে যাবে লেফট এট্রিয়ামে। তাহলে ব্লাডের গতিপথটা খেয়াল করো। ব্লাড ফ্রম দ্য প্ল্যাসেন্টা হুইচ ইজ অক্সিজেনেটেড, left umbilical vein, then ductus venosus, then inferior vena cava, then right atrium, then via foramen ovale, it goes to the left atrium. আচ্ছা, it goes to the left atrium. আমি এখন পর্যন্ত জাস্ট গতিবিধিগুলো বর্ণনা করতেছি, কোনটা কেন কি হচ্ছে কিছুই কিন্তু এখনো বলতেছি না, বলবো একটু পরে। আচ্ছা, এখন দেখো, ইনফেরিয়র ভেনা কেভাতে ডাক্টাস ভেনোসাস থেকে অক্সিজেন যুক্ত ব্লাডটা আসে, আমরা জানলাম। কিন্তু ইনফেরিয়র ভেনা কেভার নিজেরও তো কিছু ব্লাড ছিল। পুরো লোয়ার লিম থেকে কি সে ব্লাড নিয়ে আসতেছিল না? পুরো অ্যাবডোমিনাল ভিসেরা থেকে সে ব্লাড নিয়ে আসতেছিল না? মানে তোমরা যে কার্ডগুলো পড়ছো, অ্যাবডোমেন এন্ড পেলভিস, লোয়ার লিম, এই পুরা কার্ডের যে ব্লাড সাপ্লাই সব তো ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে হয়, তাই না? তো এই ব্লাডগুলোও তো ইনফেরিয়র ভেনা কেভার মধ্য দিয়ে আসতেছে। সো ওরাও দেখো, ওরাও একইভাবেই ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে এসে রাইট এট্রিয়ামে ঢুকতেছে, এবং ওরাও একইভাবে ফোরামেন ওভেল দিয়ে লেফট এট্রিয়ামে চলে যাচ্ছে। তাইলে ব্লাড ফ্রম ভিসেরা অফ অ্যাবডোমেন, পেলভিস এন্ড লোয়ার লিম, ইনফেরিয়র ভেনা কেভা, সেখান থেকে রাইট এট্রিয়াম, সেখান থেকে ফোরামেন ওভেল দিয়ে লেফট এট্রিয়াম। আচ্ছা, এরপর দেখো, এছাড়া এই যে দেখো, এই অ্যারোটা খেয়াল করো, সুপিরিয়র ভেনা কেভা, সে ব্লাডটা কোথা থেকে নিয়ে আসে? সে আপার লিপ, হেড, নেক,
তারপর হচ্ছে সিএনএস, আইবল, তারপর থোরাক্স, মানে ওই কার্ডগুলো আর কি, ঠিক আছে। এখান থেকে সে ব্লাডটা এখানে নিয়ে আসে, নিয়ে এসে তারপরে দেখো সে কিন্তু তার দৃষ্টি থাকে সোজা নিচের দিকে, সে সোজা ডিরেক্ট, এটা কি ভালভ, ট্রাইকাসপিড ভালভ। আচ্ছা এখানে একটা সেপ্টাম থাকবে অ্যাকচুয়ালি, রাইট ভেন্ট্রিকল। তাহলে দেখো সুপিরিয়র ভেনা কেভা থেকে আসা ব্লাডটা রাইট এট্রিয়ামে এসে ডিরেক্ট রাইট ভেন্ট্রিকলে চলে যায় ভায়া দ্য ট্রাইকাসপিড ভালভ। তাহলে আমরা এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বুঝতে পারলাম। হার্টের ভিতরে যেই ব্লাডটা ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে এন্টার করে, সেটা অক্সিজেন যুক্ত হোক বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হোক, সেটা ডিরেক্ট ফোরামেন ও ভেল দিয়ে লেফট এট্রিয়ামে চলে যায়। আর হার্টের ভিতরে যেই ব্লাডটা সুপিরিয়র ভেনা কেভা দিয়ে প্রবেশ করে রাইট এট্রিয়ামে, সে ডিরেক্ট ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকলে চলে যায়। এই দুইটা ফান্ডামেন্টাল ডিফারেন্স একদম মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আচ্ছা এই পর্যন্ত যে বললাম, কি কি বললাম, তোমার আম্বিলিকাস থেকে আসা ব্লাডটা, প্ল্যাসেন্টা থেকে আসা ব্লাডটা কিভাবে লেফট এট্রিয়াম থেকে, মানে কিভাবে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যায়। আর কি বললাম, সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে আসা ভেনাস ব্লাডটা, যারা বডির বিভিন্ন জায়গা থেকে ব্লাড ড্রেন করে নিয়ে আসছে, তারা কিভাবে পরবর্তী জায়গায় যায়। এবং এটাও বললাম যে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ঢোকা ব্লাডটা সরাসরি ফোরামেন ওভেল দিয়ে লেফট এট্রিয়ামে যাবে, আর সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ঢোকা ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে ভায়া ট্রাইকাসপিড ভালভ। তাহলে আবার দেখো, ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাডটা ঢুকে ফোরামেন ওভেল দিয়ে এমনে যাবে, আর সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ঢোকা ব্লাডটা ডিরেক্ট সোজা নিচে যাবে। আচ্ছা আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস পয়েন্ট? ভাইয়া তাহলে তো রাইট এট্রিয়ামে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আর অক্সিজেন যুক্ত ব্লাডের একটা মিক্স আপ হয়ে যাবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, মিক্স আপ হবে। শুধু রাইট এট্রিয়ামে না, লেফট এট্রিয়ামে হবে, লেফট ভেন্ট্রিকুলার সব জায়গাতেই হবে। এবং এটা নিয়ে আমি একটু পরে বলবো, আলাদা একটা পয়েন্ট থাকবে কোন কোন জায়গায় ব্লাড মিক্স হচ্ছে। আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই, আমাদের নর্মাল মানুষের ব্লাডের পিউরিটি হচ্ছে 95% অক্সিজেন, ঠিক আছে। কিন্তু ফিটাল ব্লাডে, মানে এটা কোথায়, মানে এটা হচ্ছে তোমার, তোমরা যদি লেফট ভেন্ট্রিকলে বা লেফট এট্রিয়ামে ব্লাডের বিশুদ্ধতা মাপো, কিন্তু ফিটাসে এই বিশুদ্ধতাটা মাত্র তোমার 80%, ঠিক আছে। বাকি 20% অক্সিজেন যুক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত। কিন্তু এই 80% অক্সিজেন দিয়ে দিব্যি ফিটাস চালায় দেয় পুরো ইন্ট্রাইউটেরাইন লাইফ, হ্যাঁ চালায় দেয়, ঠিক আছে। আর বাকি কোথায় কতটুকু মিক্স হয় না হয় এটা আমি একটু পরে বলবো, এখন আমি জাস্ট ব্লাডের সার্কুলেশন গতিপথটা বলছি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আর? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাইয়া এই যে সুপিরিয়র ভেনা কেভা দিয়ে যে ব্লাড আসতেছে আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে যে ব্লাড আসতেছে ভাইয়া, দুটো তো মিক্স আপ হয়ে যাচ্ছে ভাইয়া। হ্যাঁ কিন্তু মিক্স ভাইয়া আপ হয়ে আমরা তো যাচ্ছে। ফোরামেন ওভালি দিয়ে যে ব্লাডটা যাচ্ছে ভাইয়া, শুধুমাত্র বলতেছি ভাইয়া ইনফিরিয়র ভেনা কেভার ব্লাড, জি, এটা কি ভাইয়া সুপিরিয়র ভেনা কেভার ব্লাড কি যাবে না ভাইয়া? সুপার একদমই যাবে ভেনা না। কেভার ব্লাড, মানে আমি তোমাকে একটু বলি, মানে ব্লাডটা হচ্ছে কি, জেটে জেটে ব্লাড আসে। জেট মানে বুঝছো, জেট নলের, না ভাই। তোমরা জেট ঠিক নল আছে। বানানো শিখছিলাম মনে আছে ইন্টারমিডিয়েটে। জেট নলের নাম জেট নল কেন, খেয়াল আছে? কারণ এটার মুখটা অনেক সংকীর্ণ, তোমরা যদি ফু দাও একদম ফিনকি দিয়ে পানি বের হয় না সোজা তীক্ষ্ণভাবে, হ্যাঁ। তো জি ভাই। সুপার ভেনা কেভা দিয়ে যে জেট অফ ব্লাডটা আসে, সে যেই স্পিডে আসে, দ্যাট ইজ এনাফ টু ডিরেক্টলি ড্রাইভ হিম ইনসাইড দ্য রাইট ভেন্ট্রিকল। আর ইনফ্রা ভেনা কেভা দিয়ে যে ব্লাডটা আসে, দ্যাট জেট ইজ এনাফ টু টু ডিরেক্ট ইট ইন দিস ডিরেকশন, ঠিক আছে। হ্যাঁ তোমার কথা ঠিক, কিছু কিছু সুপার ভেনা কেভার ব্লাড তো ইনফ্রা ভেনা কেভাতে যেতেই পারে, সরি, কিছু কিছু সুপার ভেনা কেভার ব্লাড তো লেফট এট্রিয়ামে ডিরেক্ট যেতেই পারে। বাট আই এম নট টকিং অ্যাবাউট ফিউ এক্সেপশন, আই এম টকিং অ্যাবাউট মোস্ট অফ দ্য ব্লাড, ঠিক আছে। ধরো যে ইনফ্রা ভেনা কেভা দিয়ে আসা 90% ব্লাডই চলে যায় ডিরেক্ট লেফট এট্রিয়ামে, আর সুপার ভেনা কেভা দিয়ে আসা 90% ব্লাডই চলে যায় ডিরেক্ট রাইট ভেন্ট্রিকলে। এখন বুঝতে পারছো ভাইয়া? এটাই আর কি, মানে জি ভাই, থ্যাংক জি ভাই, কথাটা, জি। হ্যাঁ। বাট যেহেতু ব্লাডগুলো জেটে আসে এবং তাদের জেটের ঠিক, তারা যে ডিরেকশনে ঢুকে সেই ডিরেকশনের অপোজিট দিকে দেখা যায় একটা দরজা থাকে, হ্যাঁ। সো তাদের জন্য ওই দিকে যাওয়াটা বেশি ইজি হয়, এটাই আর কি। ইনফ্রাভেন একেবারে এন্ট্রেন্সের ঠিক অপোজিটেই অলমোস্ট ফোরামেন ওভেলে, আমার ছবিতে এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েল হার্টে অমনই হয় অনেকটা। আবার সুপার ভেন একেবারে এন্ট্রেন্সের ঠিক অপোজিটে রাইট ভেন্ট্রিকলের এন্ট্রেন্স। সো এরকম আর কি। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস পয়েন্ট?
আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো আমরা তাহলে ব্লাডটাকে কোথায় কোথায় পেলাম? আমরা ব্লাডটাকে পেলাম লেফট এট্রিয়ামে এখন পর্যন্ত, আর পেলাম রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখবো যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা তারপর কই যায়, আবার লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা এরপর কই যায়। আচ্ছা, এখন একটু রাইট ভেন্ট্রিকলটা একটু দেখি। দেখো এই যে রাইট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যায় কোথায়? পালমোনারি ট্রাঙ্কে যায়। পালমোনারি ট্রাঙ্কে দুইটা ব্রাঞ্চ আছে, রাইট পালমোনারি ট্রাঙ্ক এবং লেফট পালমোনারি ট্রাঙ্ক। কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবা যে ইন্ট্রাইউটেরাইন লাইফে লাংস নন ফাংশনাল। মানে কি লাংস কি একদম হাইপক্সিক না? হাইপক্সিক। তোমরা রেসপিরেটরি সিস্টেম অবশ্যই পড়েছো, পালমোনারি সার্কুলেশনে হাইপক্সিয়াতে ভেসো কনস্ট্রিকশন হয়। পুরো লাংয়ের ব্লাড ভেসেল যখন ভেসো কনস্ট্রিক্টেড হয়ে থাকে তখন পালমোনারি মানে তখন পালমোনারি ব্লাড ভেসেলে অনেক হাই রেজিস্ট্যান্স থাকে, অনেক হাই রেজিস্ট্যান্স থাকে। তাইলে ব্লাডটা এই পাশে যেতে চায় কিন্তু বাধাপ্রাপ্ত হয় এই পাশটাতে, তাইলে প্রেশার অনেক হাই থাকে এই পাশটাতে, এই সাইডগুলোতে তাইলে প্রেশার অনেক হাই থাকে। তখন এই জায়গায় পালমোনারি ট্রাঙ্কে যে ব্লাডটা আসলো সে কোথায় যাবে? আর তার তো যাওয়ার জায়গা নেই, সে তো লাংসে যাইতে পারতেছে না। তখন তার জন্য একটা রাস্তা খোলা থাকে। দেখো এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এই যে লাল যে ভেসেলটা, এই লাল ভেসেলটা হচ্ছে এওর্টা। এওর্টার সাথে পালমোনারি ট্রাঙ্কের ইন্ট্রা-ইউটেরাইন লাইফে একটা কমিউনিকেশন থাকে। এই যে কালো করে যে পথটা আমি দেখিয়েছি, দেখো এই যে নীল পালমোনারি ট্রাঙ্ক আর লাল এওর্টার মধ্যে একটা কমিউনিকেশন, এই কমিউনিকেশনটার নাম হচ্ছে ডাকটাস আর্টেরিওসাস। যেহেতু এই জায়গাতে প্রেশার অনেক হাই সেহেতু ব্লাডটা ডাকটাস আর্টেরিওসাস দিয়ে সোজা এওর্টাতে চলে যায়, তার আর কিচ্ছু করার থাকে না। দাঁড়াও আমি একটু আরেকবার দেখাচ্ছি। এই যে পালমোনারি ট্রাঙ্কে, আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই, এই যে পালমোনারি ট্রাঙ্কে যে ব্লাডটা, এই ব্লাডটা লাংসের দিকে যেতেই পারে না, কারণ এই জায়গায় অনেক হাই রেজিস্ট্যান্স হয়ে থাকে ডিউ টু ওয়াইড স্প্রেড পালমোনারি ভেসোকনস্ট্রিকশন। এই ব্লাডটা তখন আর যাওয়ার জায়গা না পেয়ে সরাসরি ডাকটাস আর্টেরিওসাস দিয়ে এওর্টাতে চলে যায়। আর এওর্টাতে কিন্তু আগে থেকেই লেফট ভেন্ট্রিকল থেকে আসা ব্লাডও আছে, এখন রাইট ভেন্ট্রিকল থেকে আসা ব্লাডও কিন্তু মিশলো। এখানে যদি আরেকটু বলতে চাই, তোমার রাইট ভেন্ট্রিকল থেকে আসা ব্লাডের অনলি 10% লাংসে যায় ডিউ টু ভেরি মাচ হাই রেজিস্ট্যান্স, এত অল্প ব্লাড যেতে পারে। বাকি 90%ই ডাকটাস আর্টেরিওসাস দিয়ে চলে যায় কোথায়? এওর্টাতে। এওর্টাতে, ঠিক আছে? অথবা তোমরা যদি ডিরেক্ট এভাবে বলো, সুপিরিয়র ভেনা কেভা থেকে আসা ব্লাড ফার্স্টে রাইট এট্রিয়ামে যায়, রাইট এট্রিয়াম থেকে সেই ব্লাডটা যায় রাইট ভেন্ট্রিকলে, এবং রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে যায়, তারপর ডাকটাস আর্টেরিওসাস দিয়ে ডিরেক্ট এওর্টাতে যায়। এই স্লাইডটা সবাই বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমি দেখাবো যে লেফট এট্রিয়ামের ব্লাডটা কোথায় যায়। লেফট এট্রিয়ামে ব্লাড কোত্থেকে আসছিল? ইনফেরিয়র ভেনা কেভা থেকে আসছিল, তাই না? দেখো একটু, ইনফেরিয়র ভেনা কেভা থেকে ব্লাডটা ফার্স্টে ফোরামেন ওভেল দিয়ে আসছিল লেফট এট্রিয়ামে। আবার ইনফেরিয়র ভেনা কেভার ব্লাডটা লেফট আম্বিলিকাল ভেইন হয়ে ডাকটাস ভেনোসাস দিয়েও আসছে, আবার লোয়ার লিম্ব, অ্যাবডোমেন, পেলভিস থেকেও আসছে। যাই হোক, ওইটা তো আমরা আগেই বলছি। এখন দেখো, ব্লাডটা যখন একবার লেফট এট্রিয়ামে আসে তখন সে বাইকাসপিড ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকলে যায়, লেফট ভেন্ট্রিকল থেকে তারপরে সে ব্লাডটা এওর্টাতে চলে যায়। এই তো, এখানে আলাদা, এটা নর্মাল মানুষের বডি তো একই রকম। সো ব্লাড ইন লেফট এট্রিয়াম কি? লেফট এট্রিয়াম, দেন লেফট ভেন্ট্রিকল, দেন এওর্টা, এবং এওর্টা থেকে হোল বডিতে ছড়িয়ে যায়। এওর্টা থেকে হোল বডিতে ছড়িয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা আমাদের সমস্ত ব্লাড এখন কোথায় পাচ্ছি? কোন ভেসেলে? আমাদের বডির সমস্ত ব্লাড কিন্তু এখন, ম্যাক্সিমাম ব্লাড এখন এওর্টাতেই। সেটা সুপের ভেনা কেভা থেকে আসুক বা ইনফের ভেনা কেভা থেকে আসুক, সেটা অক্সিজেনেটেড হোক বা অক্সিজেন ছাড়া হোক, ডাজেন্ট ম্যাটার, পুরো বডির ম্যাক্সিমাম ব্লাডই কিন্তু এখন এওর্টাতে। অনলি 10% ব্লাড আমি বলছিলাম পালমোনারি সার্কুলেশন দিয়ে গেছিল, মাত্র 10%, কারণ ওইখানে রেজিস্ট্যান্সটা অনেক হাই। আচ্ছা,
এখন দেখো আলটিমেটলি মায়ের বডি থেকে তো ব্লাড আসছে, তাই না, লেফট আম্বিলিকাল ভেইন দিয়ে। এখন ব্লাডটা তো আবার মায়ের বডিতে ফেরত যাওয়া লাগবে ফর অক্সিজেনেশন, ফর ফার্দার অক্সিজেনেশন। সেটাই আমি দেখাচ্ছি এখন। দেখো সমস্ত ব্লাড আলটিমেটলি অ্যাওর্টাতে চলে আসে, সেটা লেফট এট্রিয়াম থেকে হোক অথবা পালমোনারি ট্রাঙ্ক থেকে ডাক্টাস আর্টারিয়াস দিয়ে হোক, বডি সমস্ত ব্লাড এখন এই জায়গায়, সমস্ত ব্লাড এখন এই জায়গায়। ডিসেন্ডিং অ্যাওর্টাটা তোমরা জানো অনেকেই দুই ভাগে ভাগ হয়, কমন ইলিয়াক দুই সাইডে, লেফট কমন ইলিয়াক, লেফট রাইট কমন ইলিয়াক। কমন ইলিয়াকটা দুই পাশে আবার আরো দুই ভাগে ভাগ হয়, এক্সটার্নাল আইলিয়াক এবং ইন্টারনাল আইলিয়াক। এক্সটার্নাল আইলিয়াক এবং ইন্টারনাল আইলিয়াক। এই ইন্টারনাল আইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে রাইট আম্বিলিকাল আর্টারি, লেফট আম্বিলিকাল আর্টারি। এই রাইট আম্বিলিকাল আর্টারি, লেফট আম্বিলিকাল আর্টারি বাচ্চার আম্বিলিকাসের মধ্য দিয়ে ঢুকে আম্বিলিকাল কর্ড দিয়ে মায়ের প্ল্যাসেন্টায় ব্লাডটা আবার পাঠিয়ে দেয়। কি বললাম? এই হচ্ছে তোমার রাইট আম্বিলিকাল আর্টারি, এই হচ্ছে লেফট আম্বিলিকাল আর্টারি, এই হচ্ছে সাপোজ বাচ্চার আম্বিলিকাসটা, আর আম্বিলিকাস থেকে এই হচ্ছে আম্বিলিকাল কর্ড, আর এই হচ্ছে মায়ের প্লাসেন্টা। এরা আম্বিলিকাল কর্ডের মধ্য দিয়ে আবার প্লাসেন্টাতে ব্লাডটা ফিরায় দেয়। আর শুরুতে আমি একদম শুরুতে কোন ব্লাড ভেসেলের কথা বলছিলাম, সরি কালারটা চেঞ্জ করি, শুরুতে আমি কোন ব্লাড ভেসেলের কথা বলছিলাম, লেফট আম্বিলিকাল ভেইন। লেফট আম্বিলিকাল ভেইনটা আম্বিলিকাসের মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত ব্লাড বাচ্চার শরীরে নিয়ে যাচ্ছিল, আর রাইট আম্বিলিকাল আর্টারি এবং লেফট আম্বিলিকাল আর্টারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বাচ্চার শরীর থেকে মায়ের প্ল্যাসেন্টায় ফেরত আসতেছে। এখানে আরেকটা কথা না বললেই নয়, জিজ্ঞেস করবে যে আমাদের বডিতে, মানে আমাদের হিউম্যান লাইফে, পুরো লাইফে কোন কোন ব্লাড ভেসেলগুলা পিকিউলারিটি ফর্ম প্রদর্শন করে, মানে কি কোনগুলা আর্টারি হয়েও অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে, কোনগুলা ভেইন হয়েও কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। অ্যান্সার হচ্ছে আর্টারির মধ্যে, সরি উল্টা বললাম তো, কোনগুলা আর্টারি হয়েও কার্বন ডাইঅক্সাইড যুক্ত, কোনগুলা ভেইন হয়েও অক্সিজেন যুক্ত। দাঁড়াও, আচ্ছা, সো আর্টারির মধ্যে এক নাম্বার হচ্ছে যে পালমোনারি আর্টারি বা পালমোনারি ট্রাঙ্ক, আর দুই নাম্বার হচ্ছে আম্বিলিকাল আর্টারি, খেয়াল রাখবা। আর ভেইনের মধ্যে এক্সাম্পল হচ্ছে পালমোনারি ভেইন আর আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল আর্টারি, রাইট আম্বিলিকাল আর্টারি, লেফট আম্বিলিকাল আর্টারি দুইটাই ফাংশনাল থাকে থ্রু আউট দ্য হোল ইউট্রাইন লাইফ, কিন্তু আম্বিলিকাল ভেইনের মধ্যে শুধুমাত্র লেফট আম্বিলিকাল ভেইনটাই ফাংশনিং থাকে। আচ্ছা, এই হচ্ছে ফিটাল সার্কুলেশনের পুরো সার্কিটটা। এখন আমাকে কেউ একজন কি সুন্দর করে ভলান্টিয়ার করবা পুরাটা একটু ব্যাখ্যা করে দেওয়ার জন্য? আচ্ছা, আমি তার আগে জিজ্ঞেস করি, কেউ কি এই পর্যন্ত যা বললাম কোনোটা কি রিপিট করতে হবে, কোনোটা কি কেউ বুঝতে পারোনি, প্রবলেম আছে? হ্যালো, আমি যা বললাম আপ টু দিস পয়েন্ট সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আমি ফার্স্ট একটু একটু মানে মানে যে কোনো একজন আমাকে একটু বলো, এখন ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে কোথা থেকে ব্লাড আসে, কোন কোন জায়গা থেকে, এবং সেই ব্লাডটা ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে কোথায় ঢুকে কোথায় যায়, আমাকে একজন একটু বলো। ভাইয়া দুই ধরনের, হ্যাঁ হ্যাঁ দুই ধরনের ব্লাড আসতে পারে দুটো স্পেসিফিক জায়গা থেকে। হ্যাঁ একটা হচ্ছে গিয়ে ভাইয়া প্লাসেন্টা থেকে আসতে পারে, আর একটা হচ্ছে অ্যাবডোমেন, ভিসেরা এবং হচ্ছে পেলভিস থেকে আসতে পারে। প্লাসেন্টা থেকে যেটা আসে সেটা হচ্ছে ওই লেফট আম্বিলিক্যাল ভেইন দিয়ে আপনার হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, কারণ রাইট আম্বিলিক্যাল ভেইনটা আপনার হচ্ছে ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে। তো সেই ব্লাডটা হচ্ছে আপনার লিভারের ভিতর দিয়ে বাইপাস হয়ে যায়, লিভারের ভিতর দিয়ে বাইপাস হওয়ার সময় সেটা মানে যখন আইভিসির সাথে হচ্ছে গিয়ে আপনার কানেক্ট বা জয়েন হয়, তখন সেখানে বাইপাস হওয়ার জন্য যে ক্যাপিলারিটা বা যেই মানে
আপনার যে ভেইনটা থাকে সেটা হচ্ছে ডাক্টাস ভেনোসাস। তো ডাক্টাস ভেনোসাস দিয়ে বাইপাস হয়ে আইভিসি হয়ে ব্লাডটা যায় রাইট এট্রিয়ামে এবং এটা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়। রাইট এট্রিয়াম থেকে সেই ব্লাডটা আপনার হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে আপনার হচ্ছে লেফট এট্রিয়ামে চলে আসে। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে কি আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে ফ্রম দ্য হোল ভিসেরা, অ্যাবডোমেন অ্যান্ড দ্য পেলভিস। এটা হচ্ছে আপনার এই ইলিয়াক ভেইন, এক্সটার্নাল ইন্টারনাল ইলিয়াক ভেইন থেকে আপনার হচ্ছে কমন ইলিয়াক ভেইন হয়ে আইভিসি তে আপনার ট্রাইবিউটারিতে জয়েন হয়। সেখান থেকে ব্লাড গুলো আইভিসি হয়ে আপনার রাইট রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়াম থেকে সেই ব্লাড গুলো আপনার হচ্ছে গিয়ে রাইট এট্রিয়াম থেকে তারপর আবার হচ্ছে আপনার লেফট এট্রিয়ামে চলে যায় ফোরামেনা ওভালি হয়ে। আচ্ছা ঠিক আছে, এই দুটো ওকে। মানে আচ্ছা এখন আমাকে আরেকজন একটু বলো, সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাড কোথা থেকে আসে এবং সে কোথায় যায়? অন্য একজন বলো। সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাডটা কোথা থেকে আসে এবং এসে কোথায় যায়? ভাইয়া হেড নেক রিজন এবং আপার লিম থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে আসে, দেন হচ্ছে ট্রাইকাসপিড ভালভ পাস করে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলে যায়। সেখান থেকে হচ্ছে আপনার পালমোনারি ট্রাঙ্কে যায়, বাট 90 মানে রেজিস্ট্যান্স থাকার কারণে হচ্ছে অনলি 10% যাইতে পারে, বাট বাকি 90% হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস দিয়ে অ্যাওর্টাতে চলে যায়। আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা একটা জিনিস আমি একটু বলতে মানে মনে নাই, আমি আরেকবার একটু বলতেছি। লেফট ভাইয়া এট্রিয়াম, হ্যাঁ জি ভাইয়া, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসা কার্বক্সিজেনেটেড ব্লাডের হোলটাই কি লেফট এট্রিয়ামে চলে যাবে নাকি কিছু পোর্শন আপনার রাইট ভেন্ট্রিকলেও যাবে? ম্যাক্সিমাম মোর দেন 90%। মোর দেন 90% লেফট এট্রিয়ামে যাবে, জি হ্যাঁ, আর বাকি 5 to 10% ওই রাইট রাইট ভেন্ট্রিকলে রাইট চলে যাবে। ভেন্ট্রিকলে যাবে। বাট আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার ব্লাডটাও কিন্তু ঘুরে ফিরে লেফট মানে মানে ঘুরে ফিরে এওটাতেই যাচ্ছে, আবার লেফট এট্রিয়ামের ব্লাডটাও কিন্তু ঘুরে ফিরে এওটাতেই যাচ্ছে আলটিমেটলি। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি একটু একটা জিনিস একটু বলা হয় নাই। এই যে আমি বলছিলাম যে 10% ব্লাড ইন পালমোনারি ট্রাঙ্ক উইল গো টু দ্য লাংস, এই 10% ব্লাড আবার পালমোনারি ভেইন দিয়ে কিন্তু রিটার্ন করবে কোথায়? লেফট এট্রিয়ামে। সো লেফট এট্রিয়াম কিছু অল্প কিছু ব্লাড কিন্তু পালমোনারি ভেইন থেকেও পাবে, আর বাকি ব্লাডটা সে পাবে ইনফেরিয়র ভেনা কেভা থেকে আসা ব্লাড ভায়া ফোরামেন ওভেলি। এটা একটু খেয়াল রাখবা ভাইয়া সবাই। একটা কোয়েশ্চেন ছিল। জি জি আপু, করো কোয়েশ্চেন করো। ভাইয়া ওই যে 10%টা হচ্ছে আপনার লাংসে গেছে দেন পালমোনারি ভেইন দিয়ে ব্যাক করতেছে, সেটা কি অক্সিজেন না নাকি না না, কার্বন ডাইঅক্সাইড? কোনোভাবেই সেটা অক্সিজেন হওয়ার চান্স নাই, কারণ বাচ্চা তো কোনো অক্সিজেনেশন হচ্ছে না বাচ্চার লাংসে, বাচ্চা তো শ্বাসই নিচ্ছে না, তাই না? ওইটাও একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড হিসেবেই আসতেছে, আবার মানে যেমনে গেছে অমনি ফেরত আসছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে লেফট এট্রিয়ামের এখানে তোমরা একটু অ্যাড করবা যে লেফট এট্রিয়ামে ব্লাডটা কোত্থেকে আসতেছে। 10% আসে পালমোনারি ভেইন দিয়ে, আর বাকি 90% আসে এখানে। শোনো 10-90 এটা আরবিট্রারি, মানে হচ্ছে যে বেশিরভাগ ব্লাড আসে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে আর অল্প একটু ব্লাড আসে পালমোনারি ভেইন দিয়ে, আর কিছু না। এটা জাস্ট একটা আরবিট্রারি সংখ্যা। আচ্ছা এখন কেউ একজন আমাকে একটু বলো, লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে আসলো, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা এওরটাতে গেল। এখন বলো এওরটা থেকে মানে একটা ব্লাড, আমার বডির সমস্ত ব্লাড এখন এওরটাতে, আমার বডির সমস্ত ব্লাড কিভাবে আলটিমেটলি এওরটাতে যায় এটা জাস্টিফাই করো কেউ একজন আমাকে ব্যাখ্যা করো। সাপোজ আমি একটা কথা বললাম যে ফিটাল সার্কুলেশনে সমস্ত ব্লাড আলটিমেটলি এওরটাতে চলে আসে, সমস্ত ব্লাড, জাস্টিফাই দিস স্টেটমেন্ট কেউ একজন। কোয়েশ্চেনটা কি বুঝতে পারোনি নাকি অ্যান্সার জানো কিন্তু কেমনে বলতে হবে না সেটা বুঝতে পারোনি? আচ্ছা কেউ একজন একটু আনমিউট করে বললেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, ওয়ালাইকুম আসসালাম। লেফট ভেন্ট ইনফেরিয়র ভেনা কেভার যে ব্লাডটা ভাই সেটা ভাই রাইট এট্রিয়াম দিয়ে রাইট ভেন্ট্রিকল হয়ে এওরটাতে যায় ভাই, এটা নরমালি যায়। আর ভাই সুপিরিয়র ভেনা কেভার যে ব্লাডটা ভাই সেটা ভাই রাইট এট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি সার্কুলেশনে যে পালমোনারি ট্রাঙ্কের ওখানে ভাই পালমোনারি সার্কুলেশন যায় 10%, আর ভাই 90% ভাই ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে ভাই এওরটাতে যায়। হ্যাঁ এভাবে ভাই পুরো ব্লাডটা ভাই আচ্ছা এওরটাতে আসে। ভাইয়া তুমি মানে পরের কথাটা ঠিক বলেছো, শুরুটা আরেকবার একটু বলো, ইনফ্রাভেনা কেভা থেকে তারপর কই যায় আরেকবার বলো ওটা। ইনফেরিয়র হ্যাঁ ভেনা কেভা থেকে ভাই রাইট এট্রিয়াম, সরি ভাই, হ্যাঁ হ্যাঁ ইনফেরিয়র ভেনা কেভা থেকে ভাই রাইট এট্রিয়াম হয়ে ভাই
ফোরামেন ওভালির মাধ্যমে লেফট এট্রিয়াম আসে। হ্যাঁ, তারপর লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল লেফট হয়ে এট্রিয়াম অ্যাওর্টাতে যায়। ভেন্ট্রিকল। ওকে, ঠিক জি আছে। ভাই। তাহলে তোমরা সবাই ক্লিয়ার এই কনসেপ্টটাতে যে আমাদের বডির সমস্ত ব্লাড ফিটাল লাইফে কোনো না কোনোভাবে আলটিমেটলি অ্যাওর্টাতে চলেই যায়। আমাদের অ্যাডাল্ট হিউম্যান বডিতে কি অ্যাট এ টাইম 50% ব্লাড থাকে অ্যাওর্টাতে, বাকি 50% ব্লাড থাকে পালমোনারি সার্কুলেশনে বা পালমোনারি ট্রাঙ্কে। কিন্তু বাচ্চার অ্যাট এ টাইম পুরো ব্লাডটাই কিন্তু অ্যাওর্টাতে চলে আসে। ঠিক আছে, ওকে। আর এখন আমাকে একজন বলো, অ্যাওর্টা থেকে মানে যেই আমার বডির সমস্ত ব্লাড এখন অ্যাওর্টাতে চলে আসলো, এরপর কিভাবে এই ব্লাডটা ফেট অফ দ্যাট ব্লাড আফটার কামিং টু দ্য অ্যাওর্টা, একজন বলো আমাকে। যে কোনো একজন বললেই হবে, আগে বলেছে এমন কেউ বললেও হবে, সমস্যা নেই। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ বলো। ব্লাডটা যেহেতু মানে পালমোনারি ট্রাঙ্ক এবং লেফট ভেন্ট্রিকল সবকিছুতে সার্কুলেট করে অ্যাওয়ার্টাতে আসে, অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা এবং ডিসেন্ডিং অ্যাওয়ার্টা হয়ে আপনার হচ্ছে নিচে ড্রেন হতে থাকে, অ্যাবডোমেনে এসে ডিসেন্ডিং অ্যাওয়ার্টাটা স্প্লিট হয়ে যায় দুটো কমন ইলিয়াক আর্টারিতে। দুটো কমন ইলিয়াক আর্টারি আবার স্প্লিট হয় এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এবং ইন্টারনাল ইলিয়াক আর্টারি। ইন্টারনাল ইলিয়াক আর্টারি দুটোর আবার হচ্ছে একটা একটা করে ব্রাঞ্চ তৈরি হয়, যেগুলো হচ্ছে আম্বিলিক্যাল আর্টারি, রাইট আম্বিলিক্যাল আর্টারি এন্ড লেফট আম্বিলিক্যাল আর্টারি। এই আর্টারি গুলো দিয়ে আপনার পুরো ব্লাডটুকু আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাডটুকু আবার অক্সিজেনেটেড হওয়ার জন্য প্লাসেন্টাতে চলে আসে। ওকে, এই ঠিক আছে। প্লাসেন্টাতে ড্রেন হয়, আবার প্লাসেন্টা থেকে আবার মানে লেফট আম্বিলিক্যাল ভেইনটা আপনার হচ্ছে আবার ওইখান থেকে ব্যাক করে লিভার হয়ে আবার আইভিসি তে জয়েন করে ওকে, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভেরি গুড। তাহলে ফিটাল সার্কুলেশনের সার্কিট্রি আমরা পড়ে ফেললাম, অনেক বড় একটা কাজ করে ফেললাম। এখন আমরা কি কি পড়বো একটু দেখো, এখন খুবই ইজি হয়ে যাবে আশা করি। কোথায় কোথায় শান্ট হয়, শান্ট হয় অথবা কোথায় কোথায় ডিস্যাচুরেশন হয়। এই কথাটার মানে কি? মানে হচ্ছে লেফট আম্বিলিক্যাল ভেইনটাতে পিওর 100% অক্সিজেন যুক্ত ব্লাড থাকে, কিন্তু ব্লাডটা যখন আলটিমেটলি এয়ারটাতে এসে পৌঁছে তখন এর সাথে আরো অনেক জায়গা থেকে আসা ভেনাস ব্লাডের সাথে সে মিক্স হয়। সো কোন কোন জায়গায় এই মিক্সচারটা হয় এটাই আমরা এখন পড়ব। এরপরে আমরা পড়ব বার্থের সময়, জন্মের সময় কি কি চেঞ্জ হয়। এরপরে আমরা বলবো যে আমাদের শরীরে এগুলো রেমনেন্ট কি আছে। ওকে, আচ্ছা, আমার কথা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আশা করি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সাইটস অফ ভেনাস অ্যাডমিক্সচার অথবা শান্ট অথবা অক্সিজেন ডিস্যাচুরেশন। নাম্বার 1, আচ্ছা, নাম্বার 1 হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে লেফট আম্বিলিক্যাল ভেইনটা এক্সক্লুসিভলি ডাক্টাস ভেনোসাসে যাইতে চায় ফর বাইপাসিং দ্য হেপাটিক সার্কুলেশন, কিন্তু পুরোপুরি বাইপাস করতে পারে না সে, কিচ্ছু অল্প কিছু পরিমাণ ব্লাড মিক্স হয়ে যায় এখানে। মানে জিনিসটা একটা এরকম, দেখো এই অংশটাতে যে হচ্ছে সে কানেক্ট হচ্ছে ডাক্টাস ভেনোসাসের সাথে, বাট এর আগে লিভারের ছোট ছোট কিছু ক্যাপিলারি থেকে ব্লাড এর মধ্যে এন্টার করেছে। সো এখানে কিছুটা দূষণ হয়ে গিয়েছে, অল্প একটু দূষণ হয়ে গিয়েছে। সো ফার্স্ট সাইট অফ শানটা কোথায়, সেটা হচ্ছে ব্লাড ফ্রম আম্বিলিক্যাল ভেইন, লেফট আম্বিলিক্যাল ভেইন বিফোর জয়েনিং টু দ্য ডাক্টাস ভেনোসাস, সাম মিক্সচার উইথ পোর্টাল ব্লাড ইন লিভার। তাহলে এক নাম্বার সাইট অফ শান্ট কোথায়? ইন দ্য লিভার। ডাক্টাস ভেনোসাসে বাইপাস করার আগেই লিভারের সাথে অল্প একটু মিক্সচার হয়ে যায়, খুবই অল্প, বেশি না, সাম। আচ্ছা, এরপর এরপর দেখো লিভারকে বাইপাস করে পুরো ব্লাডটা ইনফেরা ভেনা কেভাতে ধরো চলে গেল, কিন্তু ইনফেরা ভেনা কেভাতে তো আরো অনেক ব্লাড আসতেছিল লোয়ার লিম থেকে, অ্যাবডোমেন থেকে, পেলভিস থেকে, এবং এগুলো সব ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে এখানে মেজর একটা শান্ট হবে না? তাহলে এটা হচ্ছে সেকেন্ড সাইট অফ শান্ট। দেখো blood from ductus venosus draining into inferior vena cava which is oxygenated, it mixes with blood from abdomen, pelvis and lower limb in inferior vena cava which is carbon dioxide. তাহলে এখানে আরেকটা মিক্সচার হচ্ছে। তাহলে সেকেন্ড মিক্সচার কোথায় হচ্ছে? তাহলে ডাক্টাস ভেনোসাসটা যখন ইনফেরিয়র ভেনা ক্যাভায় ড্রেন করতেছে তার মধ্যে তো মোস্টলি অক্সিজেনেটেড ব্লাডই, কিন্তু ইনফেরিয়র ভেনা ক্যাভা যে নিচ থেকে ভেনাস ড্রেনেজ করে নিয়ে আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, সেখান থেকেও একটা মিক্সচার হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড সাইট অফ মিক্সচার। এখন আসি থার্ড সাইট অফ মিক্সচার। দেখো ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে ব্লাডটা কোথায় যায়? রাইট এট্রিয়ামে যায় না? রাইট এট্রিয়ামে তো সব ব্লাড ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে আসে না,
সুপার ভেনা কেভা থেকেও তো আসে, তাই না? সুপার ভেনা কেভা ব্লাডটা কি পুরোপুরি কার্বন ডাই অক্সাইড যুক্ত না? সো ইনফ্রা ভেনা কেভা দিয়ে যেই অক্সিজেন যুক্ত ব্লাডটা ঢুকলো, এই ব্লাডটা এখানে আরেকবার শান্টের সম্মুখীন হয়। এটা হচ্ছে থার্ড সাইট অফ শান্ট। কোথায়? ইন দ্য রাইট এট্রিয়াম। তাহলে রাইট এট্রিয়ামে কি হয়? ব্লাড ফ্রম ডাক্টাস ভেনোসাস ভায়া ইনফ্রা ভেনা কেভা এন্টার্স ইনটু দ্য রাইট এট্রিয়াম which is partially oxygenated, but blood from upper limb and head, neck and brain and eyeball ইত্যাদি via the superior vena cava। তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানেও আরেকবার শান্ট হয়। তাহলে থার্ড সাইট অফ শান্টটা কোথায়? আচ্ছা, তাহলে ফার্স্ট সাইট অফ শান্ট কোথায় ছিল? ইন দ্য লিভার ক্যাপিলারি অথবা লিভার বেড। সেকেন্ড সাইট অফ শান্টটা কোথায় ছিল? ইন দ্য ইনফেরিয়র ভেনা কেভা। থার্ড সাইট অফ শান্ট হচ্ছে ইনসাইড দ্য রাইট এট্রিয়াম। থার্ড সাইট অফ শান্ট হচ্ছে ইনসাইড দ্য রাইট এট্রিয়াম। আচ্ছা, ফোর্থ সাইট অফ শান্টটা দেখো। কি বলেছিলাম আমি? পালমোনারি ট্রাঙ্ক দিয়ে 10% ব্লাড চলে যায় লাংসে। এই লাংস থেকে এই অল্প পরিমাণ ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে ব্যাক করে লেফট এট্রিয়ামে, এবং এটা কিন্তু পুরোটাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। কারণ কি? কারণ লাংসে কোনো অক্সিজেনেশনই হয় নাই। সো এই যে ব্লাডটা ঢুকতেছে লেফট এট্রিয়াম দিয়ে পালমোনারি ভেইনের মাধ্যমে, এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আর এদিকে ইনফেরিয়র ভেনা কেভা থেকে আসা ব্লাডগুলা ফোরামেন ওভেল দিয়ে ঢুকতেছিল, সেটাও লেফট এট্রিয়ামেই, সেটাও পার্শিয়ালি অক্সিজেনেটেড ছিল। তাহলে আমাদের ফোর্থ সাইট অফ শান্ট কোথায়? লেফট এট্রিয়ামে। কিভাবে হয় লেফট এট্রিয়ামে শান্ট? ফোর্থ সাইট অফ শান্টটা কিভাবে, কোন কোন জায়গা থেকে আসে? ব্লাড ফ্রম লেফট এট্রিয়াম ভায়া, সরি এটা লেফট, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, ব্লাড ফ্রম রাইট এট্রিয়াম in left atrium via foramen ovale, blood from lungs via pulmonary vein। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত, আর এটা হচ্ছে অক্সিজেন যুক্ত। তাহলে এখানে একটা শান্ট হচ্ছে ফোর্থ সাইট অফ শান্ট। তাহলে ফোর্থ সাইট অফ শান্টটা কোথায়? লেফট এট্রিয়ামে। ওকে, আচ্ছা, এরপরে ফিফথ সাইট অফ শান্ট কোথায় দেখো। তোমার লেফট এট্রিয়ামে যে ব্লাডটা আসছিল, সেই ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে গেল। লেফট ভেন্ট্রিকলের ব্লাডটা এওটাতে গেল। এখন এওটাতে আরেকটা ব্লাড ভেসেল ওপেন হয়, যেটা নাম হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস। এই ডাক্টাস আর্টেরিওসাসটা ব্লাডটা কোত্থেকে আনতেছে? পালমোনারি ট্রাঙ্ক থেকে। তাহলে ফিফথ সাইট অফ শান্ট কোথায়? ইনসাইড দ্য এওরটা। কোথাকার ব্লাড মিক্স হচ্ছে? অক্সিজেনেটেড ব্লাড আসতেছে কোত্থেকে? ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আসতেছে কোত্থেকে? ফ্রম দ্য পালমোনারি ট্রাঙ্ক ভায়া ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে এটা হচ্ছে আমাদের ফিফথ সাইট অফ শান্ট। এটা হচ্ছে আমাদের ফিফথ সাইট অফ শান্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটা সাইট অফ শান্ট। এখন একজন একজন করে বলবো, আমি নাম্বার 1 নাম্বার 2 করে বলবো, তোমরা আমাকে কি কি বলবা আমি একটু গুছায় দিচ্ছি। তোমরা আমাকে যে জিনিসটা বলবা সেটা হচ্ছে নাম্বার 1, আচ্ছা, তোমার ওয়েট একটা সেকেন্ড। আচ্ছা, প্রত্যেকটা দেখো শান্টের সাইডগুলো কিভাবে ব্যাখ্যা করতে হবে, বা যদি রিটেনে আসে কিভাবে লিখতে হবে। মোট 5টা সাইড, তো চার্ট বানাবা। চার্ট কিভাবে বানাবা? ফার্স্টে লিখবা যে সাইট, তারপরে লিখবা যে অক্সিজেনেটেড কম্পোনেন্ট কোত্থেকে আসে, কার্বন ডাই অক্সাইড যুক্ত কম্পোনেন্ট কোত্থেকে আসে। এখন আমাকে কেউ একজন প্রথম সাইটটা নিয়ে কিছু বলো। কেউ একজন ভলান্টিয়ার করো। প্রথম সাইটটাতে আসসালামু আলাইকুম কিভাবে ভাইয়া। এটা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। সাইটটা হবে ভাইয়া লিভার। হ্যাঁ, সাইটটা হচ্ছে লিভার, তারপর অক্সিজেনেটেড কম্পোনেন্ট আসে কোত্থেকে? অক্সিজেনেটেড ব্লাড লেফট আম্বিলিকাল ভেইন হয়। হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড? পোর্টাল সার্কুলেশন থেকে বা হ্যাঁ, লিভার ক্যাপিলারি হ্যাঁ, থেকে। তাহলে এক নাম্বার সাইট, সরি ওয়েট, তাহলে এক নাম্বার সাইট হচ্ছে ইন দ্য লিভার বা লিভার বেড বলতে পারো। হ্যাঁ, লিভার অক্সিজেনেটেড কম্পোনেন্ট আসে হচ্ছে কোথা থেকে? লেফট আম্বিলিকাল ভেইন থেকে। আর কার্বন ডাই অক্সাইড যুক্ত কম্পোনেন্ট আসে লিভার ক্যাপিলারি থেকে। ঠিক আছে, এখন আমাকে কেউ একজন 2 নাম্বার সাইটটা নিয়ে একটু বলো।
এই যে 2 নাম্বার সাইট, এটা নিয়ে আমাকে কেউ বলো এখন, ভলান্টিয়ার করো, জাস্ট হেল্প মি ফিল আপ দ্য চার্ট। ভাইয়া 2 নাম্বার সাইটটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, তারপর এটার অক্সিজেনেটেড ব্লাডটা আসতেছে হচ্ছে আপনার ওই ইনফিরিয়র মানে ওই ডাক্টাস ভেনোসাস দিয়ে যেটা আসতেছে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসতেছে আপনার ব্লাড ফ্রম অ্যাবডোমেন পেলভিস এন্ড এরিয়া এন্ড থেকে। লোয়ার লিম্ব। ওকে, জি, এন্ড লোয়ার লিম্ব। আচ্ছা এখন আমাকে কেউ 3 নাম্বার সাইটটা নিয়ে বলো, কেউ একজন, হেল্প মি ফিল আপ দ্য চার্ট। ভাইয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি নেক্সট ওয়ালাইকুম ব্লাড আসসালাম। যেটা আসবে সেটা রাইট এট্রিয়ামে যে পুরো ব্লাডটা ডাক্টাস ভেনোসাস দিয়ে আইভিসি হয়ে আপনার হচ্ছে রাইট এট্রিয়ামে আসলে একই সঙ্গে আপনার হেড, নেক, থোরাক্স এবং হচ্ছে আপার লিম্ব রিজিয়ন থেকে আপনার ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাডটুকু আপনার সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ড্রেন হয়ে রাইট এট্রিয়ামে আসবে, সেখানে হচ্ছে থার্ড শান্ট বা থার্ড মিক্সচারটা হবে, ওকে, অ্যাডমিক্সচার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন কেউ একজন আমাকে ফোর্থ সাইটটা নিয়ে একটু বলো, হেল্প মি, ফোর্থ সাইট, ফোর্থ সাইট অফ শান্ট, কেউ একজন একটু বলো। ফোর্থ সাইডটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। হ্যাঁ, তারপর অক্সিজেন কোত্থেকে আসে? অক্সিজেনেটেড ব্লাড আসে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে, হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসে হচ্ছে লাং থেকে 10%। হ্যাঁ, ভায়া দ্য পালমোনারি ভেইন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ জি। শাওন। ওকে, আর পঞ্চম সাইটটা নিয়ে আমাকে কেউ একজন হেল্প করো, একটু ভলান্টিয়ার করো আমাকে, ফিফথ সাইট অফ শান্ট নিয়ে। এওরটা। হ্যাঁ, এটার সাইট হচ্ছে এওরটা, অক্সিজেনেট অক্সিজেন কম্পোনেন্ট। ভাইয়া লেফট ভেন্ট্রিকল থেকে, হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড ব্লাড আসতেছে পালমোনারি ট্রাঙ্ক ভায়া দ্য ডাক্টাস আর্টারিওসাস। আচ্ছা, তোমরা সবাই এই চার্টটা খাতায় সবাই তুলে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে নাও, যাই হোক পরে লিখবা। তোমরা পরীক্ষার খাতায় যদি আসে যে সাইটস অফ শান্ট, হ্যাঁ, তোমরা ছবি না আঁকলেও জাস্ট এই চার্টটা দিয়ে দাও, কারণ এতগুলা ছবি আঁকা আসলে টাফ। অথবা 5টা সাইটের জন্য 5টা ছোট্ট করে ছবি এঁকে দিবা এক সাইডে, কিন্তু এই চার্ট করে দিলেই হবে আশা করি। তাহলে কারো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি তো যারা পারলো তারা বললো, যারা পারেনি বা যারা পারছে না বা যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা যদি জানতে চাও আবার অবশ্যই ফিল ফ্রি। কারো কোনো কনফিউশন আছে আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, আই গেস তাহলে আমি মুভ করতে পারি। লেটস মুভ অন। এখন আমরা পড়বো চেঞ্জেস ডিউরিং বার্থ। আচ্ছা, চেঞ্জেস এট বার্থ। দেখো আমরা একদম সিকোয়েন্সিয়ালি গল্পের মতো করে শুরু করি। কি কি চেঞ্জ হয় জন্মের সময়? দেখো, বেবি ব্রিথস, তখন বাচ্চা যখন শ্বাস নেয় তখন কি হয়? তখন অ্যালভিওলাসে কি অক্সিজেন আসতেছে না? অ্যালভিওলাসে যখন অক্সিজেন আসবে তখন পালমোনারি কি ভেসোডাইলেশন হবে না? হ্যাঁ, তখন পালমোনারি ভেসোডাইলেশন হবে, কারণ আমরা জানি কি অক্সিজেন বেশি থাকলেই পালমোনারি ব্লাড ভেসেলের ভেসোডাইলেশন হয়। যখন পালমোনারি ভেসোডাইলেশন হবে তখন এই যে আমি যে একটা কথা বলছিলাম যে পালমোনারি সার্কুলেশন অনেক হাই রেজিস্ট্যান্স থাকে, এটা কি তখন আর থাকবে না? থাকবে না, তখন পালমোনারি সার্কুলেশনের রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে। সো আমাদের যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে, মানে দেখো সুপিরিয়র ভেনা কেভা দিয়ে যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসতেছিল, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসতেছিল, দেন পালমোনারি ট্রাঙ্কে আসতেছিল, এটা তো রেজিস্ট্যান্সের অভাবে লাংসে যাইতে পারতেছিল না, তাই না? এখন যেহেতু লাংস উইল ওপেন আপ, ভেসোডাইলেশন অকার, পালমোনারি ট্রাঙ্কের পুরা ব্লাডটাই চলে যাবে কোথায়? চলে যাবে হচ্ছে তোমার লাংসে, লাংসে চলে যাবে, এবং লাংস থেকেও পুরা ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে এন্টার করবে। তাহলে লেফট এট্রিয়াম দিয়ে আগে, মানে পালমোনারি ভেইন থেকে লেফট এট্রিয়াম আগে মাত্র 10% ব্লাড আসতো, এখন কিন্তু আগের থেকে অনেক বেশি ব্লাড আসবে। তাহলে দেখো, বেবি ব্রিথস, মোর ব্লাড গোস টু দ্য লাংস অ্যান্ড মোর ব্লাড রিটার্নস টু লেফট এট্রিয়াম বাই পালমোনারি ভেইন। এইটার মানে হচ্ছে কি, আগে মোর ব্লাড রিটার্ন করতো বাই ফোরামেন ওভেল, সরি, আগে মোর ব্লাড রিটার্ন করতো বাই ফোরামেন ওভেল, এখন মোর ব্লাড রিটার্ন করবে বাই পালমোনারি ভেইন। তাহলে এই হচ্ছে প্রথম চেঞ্জ। বাচ্চা যখন শ্বাস, মানে বাচ্চা কিন্তু শ্বাস নেয় কি, বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদলেই বাচ্চা শ্বাস নেওয়া শুরু হয়, লাং ফাংশন করা শুরু হয়, তখন এই লাংসে বেশি বেশি ব্লাড যায় রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে, এবং বেশি বেশি ব্লাড পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে এন্টার করে।
আর অন্যদিকে কি হয়, জন্মের 1 থেকে 2 মিনিট পরই umbilical cord is cut, no more blood flow in left umbilical vein or ductus venosus হবে, এটা ঠিক করে নিও, left umbilical vein or ductus venosus and less blood in right atrium। তাহলে দেখো, বুঝতে পারছো এটা আশা করি। umbilical cord যদি তুমি কেটে নাও, umbilical cord কেটে নিলে লেফট umbilical vein যে inferior vena cava ড্রেন করতো via ductus venosus, সে আর ড্রেন করবে না। inferior vena cava তখন শুধুমাত্র লোয়ার লিম্ব, অ্যাবডোমেন এবং পেলভিস থেকে ব্লাড আসবে, বাট মায়ের পেট থেকে আসা ব্লাডটা আসবে না। সো inferior vena cava যেই পরিমাণ ব্লাড আগে রাইট এট্রিয়ামে নিয়ে আসতো, অনেক কমে যাবে না এখন inferior vena cava দিয়ে ভেনাস রিটার্ন, এবং রাইট এট্রিয়ামে আসা ব্লাডও ইন রিটার্ন কমে যাবে, তাই না? তাহলে দেখো লেস ব্লাড ইন রাইট এট্রিয়াম, তাহলে লেস ব্লাড ইন রাইট এট্রিয়াম। এখন দেখো খুবই মজার একটা জিনিস, দেখো আগে কি অবস্থা ছিল দুই এট্রিয়ামের মধ্যে। ধরো ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাড আসতো এদিক দিয়ে, সে ব্লাডটা এসে লেফট এট্রিয়ামে চলে যেত। এখন আমি কি বললাম, পালমোনারি ভেইন দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড আসা শুরু করছে লেফট এট্রিয়ামে, সেই তুলনায় রাইট এট্রিয়ামে ব্লাডটা অনেক কমে গেছে। যখন এরকম হবে যে লেফট এট্রিয়ামে ব্লাড, পালমোনারি ভেইন দিয়ে অনেক হিউজ পরিমাণ ব্লাড আসা শুরু করছে, কিন্তু আম্বিলিকাল কর্ড কাট করে দেওয়ার কারণে রাইট এট্রিয়ামের ভেনাস রিটার্ন আগের চেয়ে কমছে, তখন লেফট এট্রিয়ামের প্রেসার উইল বিকাম গ্রেটার দেন রাইট এট্রিয়ামের প্রেসার। এবং লেফট এট্রিয়ামের প্রেসার যখন রাইট এট্রিয়ামের প্রেসার থেকে বেশি হবে, এটার ম্যানিফেস্টেশনে কিভাবে হবে দেখো, এই হচ্ছে তোমার সেপ্টাম প্রাইমাম, আর এই হচ্ছে সেপ্টাম সিকান্ডাম। সেপ্টাম প্রাইমামটা লেফট এট্রিয়ামের ভিতরে এক্সেস প্রেসারের জন্য নুয়ে পড়বে, সেপ্টাম সিকান্ডামকে টাচ করবে, and this will result in functional closure of the foramen ovale, functional closure of the foramen ovale। যাই হোক, দেখো, so pressure in left atrium will become greater than pressure in right atrium। left atrium এর প্রেসারটা রাইট এট্রিয়ামের প্রেসার থেকে বেড়ে যাবে। কেন? কারণ রাইট এট্রিয়ামে ব্লাড অনেক কমে যাচ্ছে ডিউ টু দ্য কাটিং অফ দ্য আম্বিলিকাল কর্ড। লেফট এট্রিয়ামে ব্লাড অনেক বেড়ে গেছে ডিউ টু ওপেনিং আপ অফ দ্য লাংস, ডিউ টু দ্য ব্রিদিং অফ দ্য চাইল্ড। এবং প্রেসার বাড়ার ফলে কি হচ্ছে, এদিকে অনেক প্রেসার আসতেছে, প্রেসারের জন্য সেপ্টাম প্রাইমামটা নুয়ে পড়তেছে এবং সেপ্টাম সিকান্ডামকে টাচ করতেছে এবং ফোরামেন ওভেল ক্লোজ হয়ে যাচ্ছে। এই অবস্থায় দেখো কি হচ্ছে, তাহলে কি ফাংশনাল ক্লোজার অফ দ্য ফোরামেন ওভেল। এখন দেখো, আগে শুধু সুপিরিয়র ভেনা কেভার ব্লাডটাই কিন্তু এই পাশে যাইতো, ইনফেরিয়র ভেনা কেভার ব্লাডটা সরাসরি এই পাশে যাইতো, কিন্তু এখন ইনফেরিয়র ভেনা কেভার ব্লাডটা এই পাশে যাইতে পারবে না, ধাক্কা দিও না, কারণ এই পাশে প্রেসার অনেক হাই এই পাশ থেকে। সো তার আর যাওয়ার জায়গা না থাকে, সে তখন এদিক দিয়ে যাবে। তাহলে ফর দ্য ফার্স্ট টাইম সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা দুইজনের ব্লাডই রাইট ভেন্ট্রিকলে যাবে ভায়া দ্য ট্রাইকাসপিড ভালভ। ওকে, আচ্ছা, এরপর দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস। দেখো একটু, অলরেডি কি বললাম যে লাংসের রেজিস্ট্যান্স কমে গেছে, সো এখন কিন্তু ব্লাড এদিক দিয়ে যাওয়া শুরু করতেছে, ঠিক আছে? যেহেতু ব্লাড এদিক দিয়ে যেতে পারতেছে, সেহেতু ডাক্টাস আর্টেরিওসাস দিয়ে ব্লাড আর এওরটাতে যাচ্ছে না। এবং আরেকটা জিনিস না বললেই নয়, দেখো তোমার এটা খুবই ইম্পর্টেন্ট, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ব্লাডটা যায় কোথায়? লাংসে। লাংস থেকে ফেরত আসে কোথায়? পালমোনারি ভেইনে। পালমোনারি ভেইন দিয়ে ব্লাডটা তখন যায় লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে সেটা আলটিমেটলি এওরটাতে চলে যায়। লাংসে যখনই ব্লাড যাওয়া শুরু করে, লাংসে একটা জিনিস উৎপন্ন হয়, সেই জিনিসের নাম হচ্ছে ব্র্যাডিকাইনিন। এই ব্র্যাডিকাইনিনটা ব্লাডে তখন সার্কুলেট করে, এবং এই ব্র্যাডিকাইনিনটা যদি কোনোভাবে ডাক্টাস আর্টেরিওসাসের মধ্যে প্রবেশ করতে পারে, তখনই ডাক্টাস আর্টেরিওসাসটা স্টেনোসিস হয়ে যাওয়া শুরু করে। তাহলে কি বললাম, ডাক্টাস আর্টেরিওসাসটা কেন ক্লোজ হয়?
ডিউ টু ব্র্যাডিকাইনিন। আর ব্র্যাডিকাইনিন কোত্থেকে আসে? ইট কামস ফ্রম দ্য পালমোনারি সার্কুলেশন। তাইলে যখন পালমোনারি, তাইলে কি বললাম? পালমোনারি সার্কুলেশনের রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ব্লাডগুলো এখন সবাই লাংসে চলে যাচ্ছে ইনস্টেড অফ গোয়িং টু দ্য ডাক্টাস আর্টেরিওসাস। আর লাংস থেকে সে ব্র্যাডিকাইনিন নিয়ে আসতেছে। ডাক্টাস আর্টেরিওসাসটা যখন এই ব্র্যাডিকাইনিনের প্রতি এক্সপোজড হচ্ছে, তখন ডাক্টাস আর্টেরিওসাসটা আস্তে আস্তে স্টেনোসিস হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমার নেক্সট চেঞ্জ কি? ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস। ওকে, তাহলে কি কি চেঞ্জ? মেজর চেঞ্জ কি কি? তিনটা মেজর চেঞ্জ। আম্বিলিকাল কর্ড কাটার ফলে রাইট এট্রিয়ামের প্রেসার কমে যাচ্ছে। লাং ওপেন আপ করার কারণে লেফট এট্রিয়ামে ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে অনেক বেশি বেশি আসতেছে, এর জন্য প্রেসার বেড়ে যাচ্ছে লেফট এট্রিয়ামে, দেন রাইট এট্রিয়াম, এবং এর জন্য ক্লোজার অফ ফোরামেন ওভাল হচ্ছে। মানে এটা হচ্ছে তোমার একটা মেইন চেঞ্জ। সেকেন্ড মেইন চেঞ্জ হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাসটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে দুটো মেইন চেঞ্জ অ্যাট বার্থ, ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস আর ফাংশনাল ক্লোজার অফ ফোরামেন ওভেল। ফাংশনাল ক্লোজার। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, এরপর রেমনেন্টস অফ ফিটাল সার্কুলেশন। আমরা তো অনেক নতুন নতুন ব্লাড ভেসেল পড়লাম, অনেক নতুন নতুন জিনিস পড়লাম, যেমন লেফট আম্বিলিকাল ভেইন পড়লাম, এটা তো আমাদের শরীরে নেই। ডাক্টাস ভেনোসাস পড়লাম, এটা তো আমাদের শরীরে নেই। ফোরামেন ওভেল পড়লাম, এটা তো আমাদের শরীরে নেই। তারপর হচ্ছে তোমার ডাক্টাস আর্টেরিওসাস পড়লাম, এটা আমাদের শরীরে নেই। রাইট আম্বিলিকাল আর্টারি এবং লেফট আম্বিলিকাল আর্টারি পড়লাম, এটা আমাদের শরীরে নেই। তো আমাদের শরীরে এগুলার রেমনেন্ট তো থাকার কথা। তো সেই রেমনেন্টটাই কোনটা কি সেটা আমরা এখন পড়ব। লেফট আম্বিলিকাল ভেইনটা ইট বিকামস লিগামেন্টাম টেরিস হেপাটিস। তোমরা জানো যে লিগামেন্টাম টেরিস হেপাটিস হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ লিভার, এবং এটা আন্ডার সারফেস অফ লিভারে পাওয়া যায়, এবং ইট ইজ দ্য রেমনেন্ট অফ তোমার লেফট আম্বিলিকাল ভেইন, এবং লেফট আম্বিলিকাল ভেইনও আন্ডার সারফেস দিয়ে রান করতো লিভারের, সো এটাও আন্ডার সারফেসে পাওয়া যায়। আর ডাক্টাস ভেনোসাসটা ইট বিকামস লিগামেন্টাম ভেনোসাম। ডাক্টাস ভেনোসাসটা প্রেজেন্ট ছিল লিভারের পোস্টেরিয়র সারফেসে, লিগামেন্টাম ভেনোসামটাও লিভারের পোস্টেরিয়রলি থাকবে। তোমরা আমার চেয়ে ভালো অ্যানাটমি জানো, তোমরা এটা রিলেট করতে পারবে। তাহলে কি বললাম? প্রথম দুইটা, লেফট আম্বিলিকাল ভেইন হয়ে যাবে রাউন্ড লিগামেন্ট অফ লিভার বা লিগামেন্টাম টেরিস হেপাটিস, আর ডাক্টাস ভেনোসাম হয়ে যাবে লিগামেন্টাম ভেনোসাম। এই দুইটাই ফলস লিগামেন্ট অফ লিভার, তাই না? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? বলো তো কেউ একজন। নাকি ট্রু লিগামেন্ট অফ লিভার? না ভাই ঠিকই আছে। ট্রু না ফলস একটু বলো। ফলস। ট্রু ফলস। লিগামেন্ট। আচ্ছা ট্রু লিগামেন্ট। আচ্ছা আচ্ছা, শোনো, ট্রু দুইটা ট্রু লিগামেন্ট। লিগামেন্ট। লিভারে দুই রকম লিগামেন্ট আছে, ট্রু আর ফলস, ঠিক আছে? ফলস হচ্ছে পেরিটোনিয়াল রিফ্লেকশন বা পেরিটোনিয়াল ফোল্ড, যেমন রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, তারপর হচ্ছে তোমার আর কি আছে, ফ্যালসিফর্ম লিগামেন্ট। করোনারি লিগামেন্ট, ফ্যালসিফার্ম লিগামেন্ট, কর্নারি লিগামেন্ট ইত্যাদি। আর লেজার ওমেন্ট। হ্যাঁ, আর লেসার ওমেন্টাম। আর ট্রু লিগামেন্ট হচ্ছে এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট, লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম ভেনোসাম। আর কেউ আছে? না। আর নাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ফোরামেন ওভেলটা কি হয়। ফোরামেন ওভেলটা ফাংশনাল ক্লোজার হয়, ফসা ওভ্যালিস হয়ে যায়, এটা সবাই জানি আমরা। এটার ফাংশনাল ক্লোজার হয় অ্যাট বার্থ, আর উইদিন 1 ইয়ার এটার অ্যানাটমিক্যাল ক্লোজার হয়ে যায়। আজকে কেউ একজন মনে হয় গ্রুপে বলেছিল, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে এরপরে যে রেমনেন্ট, তাহলে ফোরামেন ওভেল হয়ে যায় ফসা ওভ্যালিস। এরপরে ডাক্টাস আর্টেরিওসাসটা হয়ে যায় লিগামেন্টাম আর্টেরিওসাম। এটা তোমরা যখন অ্যানাটমি পড়েছিলে দেখেছিলে, তোমার এওরটা আর পালমোনারি ট্রাঙ্ক এর মধ্যে একটা একটা লিগামেন্ট থাকে। এই যে লিগামেন্টাম আর্টেরিওসাম, এটাই অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য রেমনেন্ট অফ ডাক্টাস আর্টেরিওসাস। আচ্ছা, আমার ছবিগুলোতে আমি
আকার সুবিধার্থে এটাকে একটু এক্সাইটেড দেখাইছি, অ্যাকচুয়ালি কিন্তু লিগামেন্টাম আর্টেরিওসামটা একদম পালমোনারি ট্রাঙ্কের বাইফার্কেশনের মিড পয়েন্ট থেকে অ্যারাইজ করে। হ্যাঁ, এটা তুমি একটু খেয়াল রাখবা, জাস্ট এটা জাস্ট জানার জন্য ভালো আর কি, আর কিছু না। ওকে, তাহলে ডাক্টাস আর্টেরিওসাসটা হয়ে যায় লিগামেন্টাম আর্টেরিওসাম। আর আম্বিলিকাল আর্টারিগুলা কি হয় দেখো, এই ছবিটা একটু খেয়াল করো। আম্বিলিকাল আর্টারিগুলোর ফেটটা আবার দুই রকম, এটার প্রক্সিমাল পার্টের একরকম ফেট, ডিস্টাল পার্টের আরেক রকম ফেট। প্রক্সিমাল পার্টের ফেটটা হচ্ছে ইট বিকামস দ্য ভেসিকাল আর্টারি। ভেসিকাল মানে হচ্ছে ল্যাটিন ফর ইউরিনারি ব্ল্যাডার। সো এটার প্রক্সিমাল পার্টটা ইউরিনারি ব্ল্যাডারকে সাপ্লাই দেয়। আর ডিস্টাল পার্ট ইট বিকামস দ্য মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। কি মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এই জিনিসটা কি একটু বলি। আমরা যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে ভিতর থেকে দেখি, ইনার অ্যাসপেক্ট, আমরা এই হচ্ছে একটা আম্বিলিকাসের ইনার অ্যাসপেক্ট দেখতে পাবো। এই হচ্ছে আম্বিলিকাসের বরাবর একটা ফোল্ড রান করে, এটা হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড। মিডিয়ান এর দুই পাশে আরেকটা ফোল্ড থাকে, এটাকে বলা হয় মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড। আর এরও দুই পাশে দুইটা ফোল্ড থাকে, এটাকে বলা হয় ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড। তো মিডিয়ান তো মিডিয়ান আম্বিলিকাল ফোল্ডে যে জিনিসটা থাকে ওইটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর মিডিয়াল আম্বিলিকাল ফোল্ডে যে থাকে ওইটাই হচ্ছে এই যে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। যাক, আমি যে এত কিছু আঁকলাম, এত কিছু লাগবে না, জাস্ট এটাই খেয়াল রাখো যে প্রক্সিমাল পার্টটা কি হয়, ইট বিকামস দ্য ভেসিকাল আর্টারি। আর ডিস্টাল পার্টটা কি হয়, ইট বিকামস দ্য মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। আর কিছু জানতে হবে না এখানে, আমি অনেক বকবক করছি এই বিষয়। তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট ফিটাল সার্কুলেশন। এখন আমরা পড়বো কনজেনিটাল অ্যানোমালি। ওখানে যাওয়ার আগে আচ্ছা শোনো, কনজেনিটাল অ্যানোমালি কিচ্ছু না, এর মধ্যে শুধু একটা কনজেনিটাল অ্যানোমালি একটু ভালো করে তোমাদের জানা লাগবে, টেট্রালজি অফ ফ্যালট। বাকি সব জাস্ট আমি নাম বলবো আর কোন প্রবলেমটা থাকে জাস্ট সেটা এক কথায় বলবো, আর কিছু না, ওগুলো তোমাদের না জানলেও চলবে। বাট আপ টু দিস পয়েন্ট আমি যা বললাম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাকে বলো যে ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত কারো কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে যতটুকু শুনলা এর মধ্যে। পরে তো তোমরা আবার পড়বা বা আবার শুনবা, বাট তার আগ পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আশা করি কোয়েশ্চেন নেই। তাহলে আমরা এখন কনজেনিটাল অ্যানোমালিতে চলে যাচ্ছি। আচ্ছা, কনজেনিটাল অ্যানোমালি আমরা কয়েক ভাগে ভাগ করে পড়ব। ফার্স্টে হচ্ছে তোমার প্রিমিটিভ হার্ট টিউবের যে লুপিং হয়, সে লুপিং এ কি কি প্রবলেম হতে পারে। আমরা কি জেনেছিলাম যে ক্রেনিয়াল এন্ডটা হচ্ছে ডরসালি প্লাস ভেন্ট্রালি যায়, আর কডাল এন্ডটা হচ্ছে, সরি কি লিখলাম এটা, ক্রেনিয়াল এন্ডটা হচ্ছে কডালি এবং ভেন্ট্রালি যায়, মানে সামনে এবং নিচে নুয়ে পড়ে। আর কডাল এন্ডটা উল্টা, ডরসালি এন্ড ক্রেনিয়ালি, পিছনে এবং উপরে নুয়ে পড়ে। এখানে আরেকটা জিনিস বলা হয় নাই যে ক্রেনিয়াল এন্ডটা যখন লুপিং হয় তখন সে নিচে এবং একটু ডান পাশে ঘুরে যায়, একটু ডান পাশে। তো আচ্ছা, আমার কাছে মনে হয় এই জিনিসটা বললে তোমাদের একটু কনফিউশন হয়ে যাবে। আমার তার চেয়ে জাস্ট সিম্পল টার্মে একটু বলি। মানে নর্মালি আমরা জানি কি যে আমাদের হার্টটা কিরকম, অ্যাপেক্স ইজ ডিরেক্টেড কোথায়, ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিডিয়ান টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। তো যদি কোনো কারণে ঠিক এটা ইনভার্টেড থাকে, এরকম থাকে, রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, ইনস্টেড অফ বিং ইন দ্য লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ঘুরে থাকে, তখন আমরা এটাকে বলবো ডেক্সট্রোকার্ডিয়া। আমাদের বডিতে অনেক অর্গান আছে বাইল্যাটারালি একই সমান একইভাবেই থাকে, যেমন ব্রেইন, মানে বাইরে থেকে দেখতে কিছু বোঝা যায় না, আইবল বাইরে থেকে দেখতে কিছু বোঝা যায় না, দুই পাশে একদম একই রকম। নোজ
দুই পাশে দেখতে একদম একই রকম। কিন্তু কিছু অর্গান আছে শুধু এক পাশেই থাকে এবং মানে তোমার যেমন লিভার শুধু এরকম এক পাশেই থাকে, স্প্লিন শুধু এরকম এক পাশেই থাকে, হ্যাঁ। তারপর তোমার ধরো অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, এটা কিন্তু শুধু এক পাশে থাকে। এর কিন্তু মিরর ইমেজ সম্ভব না। ব্রেইন বা আইবল যেরকম মিরর ইমেজ ভিসেরা, এদের মিরর ইমেজ সম্ভব না। হার্টও তেরকম একটা ভিসেরা যার মিরর ইমেজ সম্ভব না। যদি হার্টটা এই জায়গায় থাকার বদলে ঠিক এভাবে থাকে উল্টা দিকটাতে, তখনই আমরা এটাকে বলবো ডেক্সট্রোকার্ডিয়া। পুরা বডির সমস্ত অর্গানে যদি রিভার্স হয়ে যায়, সাপোজ স্প্লিনটা এই পাশে থাকলো, লিভারটা থাকলো এই পাশে, মানে পুরো বডিটা যদি একটা ইয়ে হয়ে যায়, কি বলবো, মিরর ইমেজ হয়ে যায়, লিভারটা এই পাশে, স্প্লিনটা এই পাশে, হার্টটা এরকম, তারপর হচ্ছে তোমার এরকম, এটা খুবই রেয়ার একটা কন্ডিশন, এটাকে বলা হয় সাইটাস ইনভার্সাস। সব অর্গান যদি রিভার্স হয়ে যায়। আর আরেকটা টার্ম আছে হেটেরোট্যাক্সি, সব অর্গান রিভার্স হয় না, কিছু অর্গান রিভার্স হয়। তাহলে নামটা কি? যদি হার্টটা তার পজিশনটা রিভার্স হয়ে যায় তাহলে ওটাকে বলবো ডেক্সট্রোকার্ডিয়া। সব অর্গান যাদের মিরর ইমেজ পসিবল না তারা যদি রিভার্স হয়ে যায়, মানে অপ্রতিসম অর্গান, তারা হচ্ছে সাইটাস ইনভার্সাস। কিছু অপ্রতিসম অর্গান যদি রিভার্স হয় তাকে বলা হয় হেটেরোট্যাক্সি। তোমরা কি ইয়ে তোমরা কি কেউ মিসির আলী সিরিজের সবগুলা বই পড়েছো? এমন কেউ আছে এখানে? একজনও আছো? জি ভাইয়া পড়ছি সব। ওখানে একটা গল্প আছে আয়না, ওই ওই গল্পটার কাহিনী তোমার কি খেয়াল আছে? মানে এমন একটা ইউনিভার্সের কথা জি বলে ভাইয়া। যেখানে সব রিভার্সড। জি ভাইয়া প্যারালাল ইউনিভার্স। ওইখানে জি মেয়েরা শাড়ির আঁচল দেয় প্যারালাল হচ্ছে ডান কাঁধের উপরে, বডির সমস্ত অর্গান রিভার্স। তো মানে জিনিসটা অনেকটা ওইরকম আর কি, জিনিসটা একটু মানে মানে শিহরণ জায়গায় তোমরা যদি চিন্তা করো, একটু মানে ছমছমে গা ছমছমে একটা চিন্তা, বুঝছো? তো সাইটাস ইনভার্সাস হচ্ছে ওইরকম একটা জিনিস, ওই লোকগুলোর শরীরের সমস্ত অর্গান যেগুলো অপ্রতিসম ওগুলো রিভার্সড, ঠিক আছে? যাই হোক, এটা জাস্ট মানে আমি বললাম কারণ আমার এটা পড়ার সময় মনে পড়েছিল আর কি। যাই হোক, তাহলে এই ছিল আমার কার্ডিয়াক লুপিং এর অ্যাবনর্মালিটি। এখন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, শুধু নাম আর কিচ্ছু লাগবে না, অনলি জাস্ট নাম। দেখো কি কি প্রবলেম হতে পারে অ্যাট্রিয়াল সেপ্টামে। অ্যাট্রিয়াল সেপ্টামে কিছু ফোরামেন থাকে, যেমন সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়ামের মধ্যে থাকে অস্টিয়াম প্রাইমাম। তারপর সেপ্টাম প্রাইমাম আর উপরে ওয়ালের মধ্যে থাকে অস্টিয়াম সিকান্ডাম। আর সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম সিকান্ডামের মধ্যে থাকে ফোরামেন ওভেল। এখন প্রবলেম কি? এগুলা ইন্ট্রাইউট্রাইন লাইফে খোলা থাকতেই হবে, খোলা না থাকলে চলবে না। কেন চলবে না? কারণ ইন্ট্রাইউট্রাইন লাইফে লেফট এট্রিয়ামের ব্লাডের সোর্স একমাত্র ফোরামেন ওভেলি, মানে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ ব্লাডের সোর্স। আবার জন্ম হওয়ার পর এই ফোরামেনগুলো থাকা চলবে না, কারণ থাকলে মিক্সচার হয়ে যাবে। সো দেখো, যদি ইন্ট্রাইউট্রাইন লাইফে ফোরামেন ক্লোজ হয়ে যায় সেটাও প্রবলেম, বেশি তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেলে। যদি জন্মের পরেও ক্লোজ না হয়, অর্থাৎ দেরি হয়ে যায় এখনো ক্লোজ হচ্ছে না, সেটাও প্রবলেম। দেখো তাহলে আর্লি ক্লোজার কি? প্রিম্যাচিউর ক্লোজার অফ দ্য ফোরামেন ওভেল, এটা হচ্ছে একটা প্রবলেম। আর ফেলিওর টু ক্লোজ কি? তিনটা ফোরামেন ফেলিওর টু ক্লোজ হইতে পারে, অস্টিয়াম প্রাইমাম, অস্টিয়াম সিকান্ডাম আর ফোরামেন ওভেল। এর মধ্যে ফোরামেন ওভেলের ফেলিওর টু ক্লোজটা নিয়ে আমরা একটু পরে আসি, আগে এই দুটো দেখি। যদি অস্টিয়াম প্রাইমাম ক্লোজ না হয় তখন আমরা এটাকে বলবো অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট। যদি অস্টিয়াম সিকান্ডাম ক্লোজ না হয় আমরা এটাকে বলবো অস্টিয়াম সিকান্ডাম ডিফেক্ট। তাহলে দেখো, অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট কি? ইট ইজ ওপেন। আর অস্টিয়াম সিকান্ডাম কি? ইট ইজ লার্জার দ্যান নরমাল, মানে এটা ওপেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন হোয়াট ইজ প্রোপেটেন্সি অফ ফোরামেন ওভেল, এখানে আমরা এটা আসবো। আমরা যেই চেঞ্জগুলো পড়লাম সেখানে ফোরামেন ওভেলির ফাংশনাল ক্লোজার জন্মের সময় হয়ে যাবে। ফোরামেন ওভেলি কখনোই পেটেন্ট থাকবে না, কারণ কি? বাচ্চার যদি জন্ম নেয় তার মানে বাচ্চার লাং কাজ করছে, বাচ্চার লাং কাজ করছে মানেই লেফট এট্রিয়ামের প্রেশার রাইট এট্রিয়ামের প্রেশার থেকে বেশি। আর এই দুইটার গঠনটা এরকম যে প্রেশার বেশি হলে এখানে এটা জোড়া লাগবেই। এই হচ্ছে ফাংশনাল ক্লোজার, বাট 1 বছর লাগে অ্যানাটমিক্যাল ক্লোজারের জন্য। এই সময় যদি
কোনোভাবে আমরা এই পাশ থেকে একটা গুঁতা দিতে পারি হাত দিয়ে, এটা কিন্তু খুলে যাবে এমনি। এবং ডাক্তাররা যদি কোনো একটা প্রোব ঢুকায় এই জায়গা দিয়ে, প্রোবটা পাস করতে পারবে। এটাকে বলা হয় প্রোব পেটেন্সি অফ ফোরামেন ওভেল, বাট এটা নো সিগনিফিকেন্স। A probe can be passed from, মানে কি, মানে ফাংশনাল ক্লোজার হওয়ার আগে, মানে সরি ফাংশনাল ক্লোজার হয়েছে কিন্তু এখনো অ্যানাটমিক্যাল ক্লোজার হয়নি। এই সময় আমি যদি আঙ্গুল দিয়ে চাপ দেই বা প্রোব দিয়ে চাপ দেই এই জায়গাটাতে, এটা কিন্তু এভাবে খুলে যাবে ঢাকনাটা, কিন্তু এটা কোনো সিগনিফিকেন্স নাই, কারণ ফাংশন ক্লোজার হলেই হয়ে যায় এবং 1 বছরের মধ্যে তার অ্যানাটমিক্যাল ক্লোজারটা হয়ে যাবে। সো probe patency of foramen ovale, it has no clinical significance. ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কোন কোন ফোরামেন খোলা থাকলে হবে, যদি অস্টিয়াম প্রাইমাম আর অস্টিয়াম সেকান্ডাম এই দুইটার একটা অথবা দুইটাই খোলা থাকে। আর আমি ছবি দিয়ে একটু ছোট করে বোঝানোর চেষ্টা করছি, আগের দিনের ছবিটা রিক্যাপিচুলেট। এই যে অস্টিয়াম প্রাইমামটা যদি খোলা থাকে অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট, আর যদি অস্টিয়াম সিকান্ডামটা খোলা থাকে তাহলে, বা যদি অস্টিয়াম সিকান্ডামটা লার্জার দেন নরমাল হয় তখন অস্টিয়াম সিকান্ডাম ডিফেক্ট। অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট কেন হয়? ফেলিউর টু ফিউশন অফ সেপ্টাম প্রাইমাম এন্ড সেপ্টাম ইন্টারমিডিয়াম। আর অস্টিয়াম সিকান্ডাম ডিফেক্টটা কেন হয়? যদি সেপ্টাম সিকান্ডামটা অনেক ছোট হয়ে যায়, যে অস্টিয়াম সিকান্ডামটা এখনো বের হয়ে আসে, অথবা সেপ্টাম প্রাইমামটা যদি অনেক ছোট থাকে, তখন এই জায়গা দিয়ে, যাক এটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, আমি জাস্ট তোমাদের জাস্ট নামটা জানতে হবে, জাস্ট রিটেনে আসে যে এনুমারেট দ্য অ্যানোমালিজ ইন অ্যাট্রিয়াম সেপ্টাম, আর কিছু না এই জন্য। এখন আসি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এখানেও কিছু বলার নাই, জাস্ট এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মোর কমন ইন মাসকুলার পার্ট, মানে ভিএসডিটা, আচ্ছা ডিফেক্ট মানে কি? ডিফেক্ট মানে হচ্ছে যে যদি সেপ্টামের মধ্যে কোনো গ্যাপ থাকে, কোনো ফোরামেন থাকে, ওটাই ডিফেক্ট, ঠিক আছে? তো ডিফেক্টটা কোথায় হয়? ভেন্ট্রিকুলার সেপ্টালে ডিফেক্টটা কোথায় হয় বেশি? মাসকুলার পার্টে মোর কমনলি হয়, কিন্তু মেমব্রেনাস পার্টে হলে সেটা মোর ডেঞ্জারাস হয়, ঠিক আছে? জাস্ট এইটুকুই জানতে হবে। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, টফ। এটা হচ্ছে যখন হার্টের ভিসেরা ধরবে, যদি তোমাকে এই জিনিসটা ধরে এবং তুমি যদি এটা সাকসেসফুল উত্তর দিতে পারো, তার মানে ধরে নিতে পারো যে তুমি অনার্স পাচ্ছ, মানে অনার্সের কনসিডারেশন ছাড়া আসলে এই কোয়েশ্চেনটাতে যায় না আর কি, টু বি অনেস্ট। যাই হোক, একটু এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট কেন, কারণ এটা ভাইভাতে অনার্স পাওয়ার না পাওয়া অনেকেই ধরে, তো আর কিছু না এই জন্য। দেখো আমি এখানে একটা ডায়াগ্রামেটিক্যাল ফিগার এঁকেছি, এই হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল আর এই হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সোজা এওর্টা দিয়ে চলে যাবে, রাইট ভেন্ট্রিকল দিয়ে ব্লাডটা সোজা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে চলে যাবে, এবং এদের মাঝে খুব ওয়েল ডিফাইন্ড সেপ্টাম থাকবে। এই তো হচ্ছে নর্মাল মানুষের অবস্থা, তাই না? এখন আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা একটু খেয়াল করো, দেখো এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবি থেকে এই ছবিতে পার্থক্যটা কোথায় কোথায় একটু খেয়াল করো। এই ছবিতে ভেন্ট্রিকুলার সেপ্টামটা পুরোপুরি ইনট্যাক্ট, এই ছবিতে নাই, ফাঁকা, দেখছো? এই ছবিতে এওর্টার চওড়া আর এওর্টার চওড়া আর পালমোনারি ট্রাঙ্কটা দুইটাই সমান চওড়া, দুইটা দিয়ে আরামে ব্লাড যেতে পারবে। এখানে দেখো পালমোনারি ট্রাঙ্কটা কত সংকীর্ণ, দেখছো? এখান দিয়ে যেতেই পারতেছে না রক্ত, বরং মানে স্পাইরাল সেপ্টামটা এমন ভাবে প্লেসড হইছে যে এটা এওর্টার জন্য বেশি ফাঁকা জায়গা রাখছে, পালমোনারি ট্রাঙ্কের জন্য কোনো ফাঁকা জায়গায় রাখে নাই। এবং আগে এওর্টা ওপেন করতো পুরোপুরি জাস্ট লেফট ভেন্ট্রিকল থেকে, পালমোনারি ট্রাঙ্ক ওপেন করতো পুরোপুরি রাইট ভেন্ট্রিকল থেকে। এই ডিফেক্টটা হতে দেখো এওর্টাটা অনেকটা কেমন একটা মাঝামাঝি জায়গায় চলে আসছে না, এখান থেকেও সে ব্লাড নিচ্ছে, আবার এখান থেকেও কিন্তু সে ব্লাড নিতে পারছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আস্তে আস্তে একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করি যে টেট্রালজি অফ ফ্যালটে কি প্রবলেম হয়। দেখো, প্রথম যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে পালমোনারি যে ট্রাঙ্ক, আমাদের তো এওর্টা আর পালমোনারি ট্রাঙ্ক দুইটাতেই ভালভ থাকে, তাই না? সে ভালভটার নাম কি? এওর্টাতে থাকে এওর্টিক ভালভ, পালমোনারি ট্রাঙ্কে থাকে পালমোনারি ভালভ, ঠিক আছে? এই পালমোনারি ভালভের ভিতর যে দেন হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে ব্লাডটা যায়। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে পালমোনারি ভালভ অথবা পালমোনারি ট্রাঙ্ক এটা স্টেনোসিস হয়ে আছে, এটাকে এক কথায় বলা হয় পালমোনারি স্টেনোসিস।
মানে পালমোনারি ভালভটা বা পালমোনারি ট্রাঙ্কের ওপেনিংটা খুবই ন্যারো, এখান দিয়ে ব্লাডটা সহজে পাস করতে পারতেছে না। এখান দিয়ে ব্লাডটা যখন সহজে পাস করতে পারবে না, তখন ব্লাডটা কোথায় যাইতে চাবে? যেখানেই ফাঁকা আছে সেখানে যাইতে চাবে। কোথায় কোথায় যাবে দেখো, এখানে তো একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছেই, এখান দিয়ে সে এদিকে চলে যাবে। আবার এওটাটা কেমন একটা ভাবে আসে না, এওটা দিয়েও ব্লাডটা এখান দিয়ে চলে যাবে। তাইলে রাইট ভেন্ট্রিকলের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ডিরেক্ট লেফট ভেন্ট্রিকলেও যাচ্ছে, আবার এওটা দিয়েও চলে যাচ্ছে। তাইলে দেখো, তাইলে একটা প্রবলেম আমরা বসলাম পালমোনারি স্টেনোসিস। এছাড়া ভেন্ট্রিকুলার সেপ্টামও কিন্তু ডিফেক্টিভ, কারণ ভেন্ট্রিকুলার সেপ্টামও ছিদ্র। সো ভিএসডি। ভিএসডি। আরেকটা প্রবলেম কি দেখো, এওটাটা এমন ভাবে ব্লাড নিচ্ছে যে সমস্ত ব্লাড, বডির বেশিরভাগ ব্লাডই এওটা দিয়েই চলে যাচ্ছে হার্টের বাইরে। এওটাটাই একটা আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে ইন কেস অফ গেটিং ব্লাড ফ্রম বোথ ভেন্ট্রিকল, এবং এওটাটা অনেকটা যেন চড়ে বসছে রাইট ভেন্ট্রিকলের উপর। এই সবগুলো কথাকে একসাথে বলা হয় ওভার রাইডিং অফ এওটা। আর ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে, এটা আসলে পালমোনারি স্টেনোসিস বলার সময় বলা উচিত। পালমোনারি স্টেনোসিস যদি হয় তখন রাইট ভেন্ট্রিকল যখন সিস্টোল করবে, দেখো রাইট ভেন্ট্রিকল সিস্টোল করলে কি সহজে ব্লাড যাবে এখান দিয়ে? যাবে না। রাইট ভেন্ট্রিকল তখন চেষ্টা করবে যে আমি আরেকটু শক্ত করে কন্ট্রাক্ট করি যেন চলে যায়। এভাবে দিনের পর দিন সে অনেক কষ্ট করে কন্ট্রাক্ট করতে করতে একটা সময় তার পুরো মাসেলটা অনেক মোটা হয়ে যাবে। যারা অনেক অনেক মাসেল এক্সারসাইজ করে তাদের মাসেল যেমন মোটা হয়ে যায়, এখানে রাইট ভেন্ট্রিকলের মাসেলটাও অনেক মোটা হয়ে যাবে, কারণ তাকে অনেক হাই রেজিস্ট্যান্সের এগেইনস্টে, এই স্টেনোসিসের এগেইনস্টে পাম্প করতে হচ্ছে। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আমি যা বললাম সব ভুলে যাও, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই চারটা কথা মুখস্থ করো। স্টেনোসিস দেখো, টফের চারটা কম্পোনেন্ট: স্টেনোসিস অফ পালমোনারি ভালভ এন্ড ইনফান্ডিবুলাম, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর ওভাররাইডিং অফ এওটা। এটা তোমরা যদি কিছু না বুঝো এখন সমস্যা নেই, পরে ভিডিও দেখে আবার বুঝে নিও। বাট এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভাইভাতে যদি চারটা জিনিস নাম বলতে পারো তাহলে ম্যাডামরা অনেক খুশি হয়। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস বলতে হয় যে এখানে বাচ্চাটা যেহেতু যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড লাংসে যাওয়ার আগে এওটাতে চলে যাচ্ছে বা রাইট ভেন্ট্রি বা লেফট ভেন্ট্রিকুলে চলে যাচ্ছে, এজন্য বাচ্চার সায়ানোসিস হয়, সেন্ট্রাল সায়ানোসিস, ব্লু বেবি আমরা বলি আর কি এটাকে। এটাই, আর কিছু না। এরপর হচ্ছে আরো কিছু নাম আছে, জাস্ট নাম, এগুলো আর কিছু না। প্রবলেম ইন ভাস্কুলার সিস্টেম, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাসটা ক্লোজ হয়ে যাওয়ার কথা জন্মের সময়। এটা যদি ক্লোজ না হয় তাহলে কিছু প্রবলেম হতে পারে। কোআর্কটেশন অফ এওরটা, দেখো এটার সংজ্ঞাটা দেখো, স্টেনোসিস ইন দ্য আর্চ অফ দ্য এওরটা আফটার বিসিএস এক্সিট। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা দিয়ে ফেলার পর যদি এওরটাতে কোনো একটা স্টেনোসিস দেখা যায়, এটাকে বলা হয় কোআর্কটেশন অফ দ্য এওরটা। সোজা কথা, কোআর্কটেশন অফ দ্য এওরটা মানে হচ্ছে যে এওরটাটা যদি হঠাৎ করে কোনো একটা জায়গায় স্টেনোসিস হয়ে যায়, তখন এখান দিয়ে ব্লাড ফ্লোটা করতে একটু কষ্ট হবে আর কি। ঠিক আছে? আর কিচ্ছু না। এখন এখানে আরো কিছু জিনিস বলা আছে, এগুলো তোমাদের না জানলেও চলবে, যে ডাক্টাস আর্টেরিওসাসটা যেই জায়গায় এসে লাগে, এই কোয়ার্কটেশন অফ এওরটাটা এর আগেও হইতে পারে, এর পরেও হইতে পারে। যদি আগে হয় এটাকে বলে প্রিডাক্টাল, পরে হলে বলে পোস্ট। এগুলো কিছু দরকার নেই, জাস্ট নামটা খেয়াল রাখো। জাস্ট পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসটা কি? ডাক্টাস আর্টেরিওসাসটা যদি পেটেন্ট রয়ে যায়। কোআর্কটেশন অফ দ্য এওরটা কি? যদি এওরটাটা স্টেনোসিস হয়ে যায়। জাস্ট নাম এবং কি, একটু, আর কিচ্ছু না। নাম মনে রাখলেও চলবে, এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য এখন। প্রবলেম ইন কানেকশন অফ গ্রেট ভেসেল উইথ হার্ট, এটা একটু ইন্টারেস্টিং। কেন? দেখো আমরা কি জানি, নর্মালি গ্রেট ভেসেলগুলা সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে তোমার রাইট এট্রিয়ামে, পালমোনারি ভেইন হচ্ছে লেফট এট্রিয়ামে। আবার এওরটা পালমোনারি ট্রাঙ্ক বের হয়, আচ্ছা এওরটা বের হয় লেফট ভেন্ট্রিকল থেকে, পালমোনারি ট্রাঙ্ক বের হয় রাইট ভেন্ট্রিকল থেকে। যদি এই সিকোয়েন্সটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে, যেমন দেখো
টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন। এখানে কি বলছে? পালমোনারি ভেইনস ড্রেন ব্লাড টু, আচ্ছা সরি এটা রাইট এট্রিয়াম, এটা ঠিক করে নিও একটু। দেখো তাহলে পালমোনারি ভেইনস ড্রেন ব্লাড টু রাইট এট্রিয়াম। আরেকটা দেখো মজা জিনিস, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল কি, aorta arises from right ventricle, pulmonary trunk arises from left ventricle. Aorta arises from right ventricle, pulmonary trunk arises from left ventricle. মজার জিনিস আর কি, এমসিকিউ তে আসতে পারে এজন্য দিয়েছি, আর জাস্ট নামটা মনে রাখলেই চলবে। আর হচ্ছে যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট, আচ্ছা দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে রিটেনে, কেন কার্ডিয়াক কনজেনিটাল অ্যানোম্যালিগুলা নিউরাল ক্রেসেলের অন্যান্য ডিফেক্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, অথবা নিউরাল ক্রেসেল ডিফেক্ট হলে কেন একই সাথে কার্ডিয়াক অ্যানোম্যালি এবং ফেস বা অন্যান্য জায়গাতেও অ্যানোম্যালি হয়। তোমরা জানো যে নিউরাল ক্রেসেলের ডেরিভেটিভ অনেকগুলা, পেরিফেরাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, মেজেনকাইম অফ ফেস, অনেক কিছু। তারপর একটা ছিল কনোট্রাঙ্কাল সেপ্টাম অফ হার্ট। সো নিউরাল ক্রেসেল ডিফেক্ট যদি হয়, নিউরাল ক্রেসেলের সব ডেরিভেটিভেই ডিফেক্ট হবে, সেটা শুধু হার্ট কেন, সেটা সবগুলোকে এফেক্ট করবে। এজন্য দেখো, সরি কোন স্লাইড এটা, দেখো প্রবলেম ইন নিউরাল ক্রেসেল ক্যান কজ cardiac anomaly and anomaly in other derivatives of neural crystal এবং they can exist together। মানে আইডিয়াটা কি, প্রশ্নটা কিভাবে আসে একটু দেখো। why congenital heart disease is accompanied by presence of neural crest defect। এখানে তোমরা বলবা কি যে neural crest cell has many derivatives, among them conotruncal septum is an important derivative which gives rise to septum in the ventricle and also between aorta and pulmonary trunk. So any defect in any derivative of neural crest cell is also associated with defect in the heart। জাস্ট এতটুকু বললে হবে। এবং এই আইডিয়াটা যে নিউরাল ক্রেস্ট সেলে তো অনেক ডেরিভেটিভ, এর মধ্যে হার্টও আছে, হার্টের কিছু জিনিসও আছে। সো নিউরাল ক্রেস্ট সেলে প্রবলেম হলে হার্টের প্রবলেমের পাশাপাশি অন্যান্য কিছু জায়গাতেও প্রবলেম দেখা দিবে। এবং যারা একটু ভালো করতে চাও তাদেরকে নাম জানতে চাইতে পারে, এটাকে বলা হয় ডি জর্জ সিনড্রোম। ডি জর্জ সিনড্রোম এটা একটা নিউরাল ক্রেস্ট সেল ডিফেক্ট। এখানে তোমার কার্ডিয়াক অ্যানোম্যালি হয় এবং তোমার ব্র্যাঙ্কিয়াল আর্চ অথবা ফ্যারিঞ্জিয়াল আর্চ, এটা সেকেন্ড ইয়াররা শুধু বুঝতে পারবা কারণ ফার্স্ট ইয়াররা এখন ওখানে যাওনি। ব্র্যাঙ্কিয়াল আর্চের কিছু ডেরিভেটিভ যেমন থাইমাস এবং প্যারাথাইরয়েড, এই দুইটা গ্ল্যান্ড, এরা আসে সম্ভবত ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, থার্ড এবং ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসে এরা। থার্ড পাউচ থেকে যাবে, সরি পাউচ থেকে, পাউচ, আচ্ছা থার্ড পাউচ থেকে আসে। মানে এবং ব্র্যাঙ্কিয়াল আউচ বা ব্র্যাঙ্কিয়াল পার্চের, সরি ব্র্যাঙ্কিয়াল পাউচ এবং আর্চের ক্ষেত্রে যেহেতু নিউরাল ক্রেস্ট সেল মানে কন্ট্রিবিউট করে, একই সাথে সে কার্ডিয়াককেও কন্ট্রিবিউট করে। সো এই প্রবলেমগুলা একই সাথে দেখা দিতে পারে একটা বাচ্চার। তার হার্টে দেখা যায় যে কোনো একটা সেপ্টাল ডিফেক্ট আছে, ভিএসডি আছে অথবা টফ আছে, তার সাথে তার থাইমাস নাই, থাইমাস না থাকার কারণে তার টি সেল নাই, টি সেল না থাকার কারণে সে ইমিউনো কম্প্রোমাইজড, তার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড না থাকার কারণে তার শরীরে হাইপোক্যালসিমিয়া। এটা আমরা যখন ফেরিঞ্জিয়াল আর্চ পড়বো তখন আরেকবার এটা বলবো। জাস্ট ডি জর্জ সিনড্রোম এটা হচ্ছে যে একটা কার্ডিয়াক অ্যানোম্যালি আছে যেখানে নিউরাল ক্রেস্ট ডিফেক্টের কারণে এটা হয়ে থাকে। তাহলে উত্তরটা কি দিবা তোমরা, যেহেতু নিউরাল ক্রেস্ট একই সাথে হার্টেরও অনেক ডেরিভেটিভস দেয়, অন্য জায়গায় ডেরিভেটিভস দেয়, এজন্য যদি কার্ডিয়াক যেই পোর্শনগুলা নিউরাল ক্রেস্ট থেকে ডিরাইভড ওই পোর্শনগুলোতেও অ্যানোমালি দেখা দিবে, প্লাস অন্যান্য জায়গাতেও অ্যানোমালি দেখা দিবে, এবং এটাই। তাহলে এখন আজকে তো আমরা অনেক কিছু পড়লাম, বাট প্রশ্ন কিন্তু রিটেনে খুবই অল্প আসে, বেশিরভাগই আজকে যা পড়লাম সবই ভাইভা এবং এমসিকিউ। রিটেন কোয়েশ্চেনগুলা দেখো আমরা সবই কভার করেছি, ইয়েলোগুলা শুধু আজকের ক্লাস থেকে। নেম দ্য অ্যানোমালিস দ্যাট মে অকার ডিউরিং ডেভেলপমেন্ট অফ ইন্টার এট্রিয়াল সেপ্টাম, এটা আমি লিস্ট করে দিয়েছি। রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম কমিউনিকেটস উইথ ইচ আদার থ্রু আউট ইন্ট্রাইউটেরাইন লাইফ। এখানে তোমরা ফার্স্টে ছবি আঁকবা কি কি অস্টিয়াম বা ফোরামেন প্রেজেন্ট থাকে ইন্টার এট্রিয়াল সেপ্টামে, মানে লেভেলিং সহ
এটা হচ্ছে এই সেপ্টাম, এদের মধ্যে এই অস্টিয়াম, এটা হচ্ছে এই সেপ্টাম, এদের মধ্যে এই ফোরামেন। কেন কমিউনিকেট করছে এটাও একটু বলে দিতে হবে। কারণ অনলি সোর্স অফ অক্সিজেনেটেড ব্লাড ইন ইন্ট্রাউটেরাইন লাইফ ইজ লেফট আম্বিলিক্যাল ভেইন হুইচ ব্রিংস ব্লাড টু দ্য রাইট এট্রিয়াম, এবং রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা লেফট এট্রিয়ামে যাওয়ার ডিরেক্ট একমাত্র উপায় হচ্ছে ফোরামেন ওভেল। এবং ফোরামেন ওভেল তো আগে থাকে, ফোরামেন ওভেল হওয়ার আগে যে বাকি দুটো অস্টিয়াম থাকে, অস্টিয়াম প্রাইমাম, অস্টিয়াম সেকেন্ডাম, ওগুলো দিয়েও কিন্তু অক্সিজেনেটেড ব্লাড পাস করে ফ্রম রাইট এট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম টু লেফট এট্রিয়াম। আচ্ছা, হোয়াট ইজ প্রোব পেটেন্সি টেস্ট? এটা হচ্ছে আ প্রোব ক্যান বি পাসড ফ্রম দ্য right atrium to the left atrium, and if the probe can enter the left atrium, it means that foramen ovale is only closed functionally, not yet structurally. তারপরে বলবো যে বাট ইট হ্যাজ নো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, এবং সেখানে একটা ছবি মানে এঁকে দিতে পারো আর কি, এটাই। আচ্ছা, why congenital heart disease is accompanied by presence of neural crest defect? এটা আমি মাত্রই বললাম। আচ্ছা, foramen ovale starts to close after birth, why? এটাও আমি বললাম যে দুইটা জিনিস দেখাবা, একটা হচ্ছে যে বাচ্চা শ্বাস নেওয়া শুরু করে, এজন্য লেফট এট্রিয়ামে ব্লাড বেশি বেশি আসে পালমোনারি ভেন দিয়ে, আর আম্বিলিক্যাল কর্ড কেটে দেওয়ার কারণে ওই দিক দিয়ে রাইট এট্রিয়ামে ব্লাড কম যায়, এজন্য লেফট এট্রিয়ামের প্রেশার রাইট এট্রিয়ামের প্রেশার থেকে বেড়ে যায়, এজন্য ফাংশনাল ক্লোজার অফ ফোরামেন ওভেলি হয়। আর অ্যানাটমিক্যাল ক্লোজারটা উইদিন 1 ইয়ার, এটা বলে দিবা। আচ্ছা, লাস্ট যেটা, ওয়াল অফ লেফট ভেন্ট্রিকল ইজ থিকার দেন রাইট ভেন্ট্রিকল, এখানে একটু কিছু জিনিস বলতে হবে যে তোমার আমাদের সিস্টেমিক ব্লাড প্রেশার কত, 120/80, আর পালমোনারি ব্লাড প্রেশার কত, 25/0। তাহলে কোন, আচ্ছা, সিস্টেমিক ব্লাড প্রেশার ডিরেক্টলি কানেক্টেড টু লেফট ভেন্ট্রিকল, পালমোনারি ব্লাড প্রেশার ডিরেক্টলি কানেক্টেড টু রাইট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল হ্যাজ টু পাম্প এগেইনস্ট ইনক্রিজড রেজিস্ট্যান্স থ্রু আউট হিউম্যান লাইফ। মানে শুনো, এটা কিন্তু অ্যাকচুয়ালি এমব্রিওলজির কোশ্চেন না, মানে এটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল কোশ্চেন বা ফিজিওলজিক্যাল কোশ্চেন, বুঝছো? আমাদের নর্মাল মানুষের যেহেতু লেফট ভেন্ট্রিকলকে বেশি প্রেশার এর এগেইনস্টে পাম্প করতে হয়, এজন্য গ্র্যাজুয়ালি সে একটু ঠিক হয়ে যায়, কিন্তু রাইট ভেন্ট্রিকলকে এতটা প্রেশার এগেইনস্টে পাম্প করতে হয় না অ্যাডাল্ট লাইফে, এজন্য সে এতটা ঠিক না, 3 গুণ ঠিক লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থেকে। আচ্ছা, এটা আসলে ইয়েলো দাগ ঠিক হয়নি, এটা আসলে এমব্রার কোশ্চেন না। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস শেষ। এই ছবিটা দেখাই শেষ করতেছি। এই ছবিটা তোমরা ইউটিউবে ফেসবুকে অনেক অনেক দেখছো। এটা একটা কার্ডিয়াক কনজেনিটাল অ্যানোমালি, খুবই সুন্দর ওর এই বাচ্চাটা, কিন্তু ওর হচ্ছে একটা ছোট প্রবলেম আছে, একটোপিয়া কর্ডিস। এটা হচ্ছে যে মানে কোনো কারণে যদি তোমরা জানো যে হচ্ছে তোমার এরকম একটা জিনিস দেখিয়েছিলাম, তোমার এই হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব, তার সামনে থাকে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, তার সামনে থাকে সোমাটিক মেসোডার্ম, তার সামনে থাকে একটোডার্ম। হ্যাঁ, এই দেখো এই জায়গাগুলো সব মানে জোড়া লাগছে, তাই না? একটা ফ্ল্যাট এমব্রায়ো গোল হয়ে জোড়া লাগছে। কোনো কারণে যদি এই জোড়া লাগাতে ডিফেক্ট থাকে, তখন হার্টটা এরকম মানে দেখা যায় আর কি, বাইরে থেকে বের হয়ে আসতে চায়, এরকম একটা অবস্থা। এটাকে বলা হয় একটোপিয়া কর্ডিস। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। মাঝখানে কেউ একজন জিজ্ঞেস করছিলা যে ফোরামেন গুলা নিয়ে প্যাচ লেগে যায়, তুমি কি আরেকবার শুনতে চাও? কি কি ক্লারিফিকেশন লাগবে আরেকবার বললে ভালো। আচ্ছা, ঠিক আছে, দেখো জি। একটু 3টা ফোরামেন, অস্টিয়াম প্রাইমাম, অস্টিয়াম সেকেন্ডাম, সরি এরকম হচ্ছে কেন, আর হচ্ছে ফোরামেন ওভেল, এই 3টা দেখো। অস্টিয়াম প্রাইমাম দেখো, ফার্স্টে কমন এট্রিয়ামের রুফ থেকে নিচে নামতে থাকে সেপ্টাম প্রাইমাম, আর নিচে এন্ডোকার্ডিয়াল কুশন, সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা থেকে সেপ্টাম ইন্টারমিডিয়ামটা উপরের দিকে গ্রো করতে থাকে। তাহলে সেপ্টাম প্রাইমাম আর নিচে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, এদের মধ্যে থাকে অস্টিয়াম প্রাইমাম। ঠিক আছে, এটা ক্লিয়ার ভাইয়া?
সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে কি উঠবে? সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে সেপ্টাম ইন্টারমিডিয়ামটা আসে। আমি সেপ্টাম ইন্টারমিডিয়াম টার্মটা ইউজ করতে চাচ্ছি না, কারণ এটা তোমাদের বইয়ে নাই। তোমরা এভাবে বলবা যে উপর থেকে সেপ্টাম প্রাইমাম আর নিচে থেকে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, ঠিক আছে? এদের মধ্যে থাকে হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। বুঝতে পেরেছো আপু? জি নাকি ভাইয়া। ভাইয়া? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, এরপরে এ হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। এখন অস্টিয়াম সিকান্ডামটা কি? একটা সময় ক্লোজ হয়ে যায়, অস্টিয়াম প্রাইমামটা ক্লোজ হয়ে যায়, বাট সেপ্টাম প্রাইমামের উপর থেকে আবার একটু অংশ নাই হয়ে যায়। তখন রুফ অফ দ্য কমন এট্রিয়াম আর এই যে সেপ্টাম প্রাইমাম এর মধ্যে আরেকটা অস্টিয়াম বা ওপেনিং তৈরি হয়, এটা হচ্ছে অস্টিয়াম সিকান্ডাম। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো যে জি অস্টিয়াম ভাইয়া। প্রাইমামটা ক্লোজ হবে বা হচ্ছে, বাট তার আগেই সেপ্টাম প্রাইমামের মাথার দিকের অংশটা ক্রেনিয়াল এন্ডটা নাই হয়ে যায়, একটু অংশ নাই হয়ে যায়, একটা ফাঁকা তৈরি হয় কার কার মধ্যে? রুফ অফ কমন এট্রিয়াম এন্ড সেপ্টাম প্রাইমামের মধ্যে। এটা হচ্ছে অস্টিয়াম সিকান্ডাম। আর একটা সময় এই হচ্ছে সেপ্টাম প্রাইমাম আর এই হচ্ছে সেপ্টাম সিকান্ডাম, এই পাশে সেপ্টাম স্পুরিয়ামও থাকে, এদের মধ্যে একটা এরকম অবলিক কমিউনিকেশন তৈরি হয়, এটা হচ্ছে ফোরামেন ও ভেল। এখন বুঝতে পেরেছো আপু? জি। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি, কোয়েশ্চেন বলুন। যে ইন্টারএট্রাল যে সেপ্টামটা এটা তৈরি করতে কি ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনের কোনো ভূমিকা আছে? না, ইনফ্রাএন্ডোকার্ডিয়াল কুশনটা ইউজুয়ালি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরিতে এর ভূমিকা, ঠিক আছে? আর সুপিরএন্ডোকার্ডিয়াল কুশনটা হচ্ছে ইন্টারএট্রাল সেপ্টাম তৈরিতে ভূমিকা। তবে আমি যেটা দেখলাম যে অনেক জায়গায় সেপ্টাম ইন্টারমিডিয়াম বলতে দুই দিকের ইয়েকে ইন্ডিকেট করে, মানে কোনো কোনো বইয়ে বলা কি যে ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা থেকে সেপ্টাম ইন্টারমিডিয়াম আসে, আবার কোনো কোনো বইয়ে বলা যে না, সেপ্টাম ইন্টারমিডিয়াম হচ্ছে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনের যে অংশটা ইন্টারএট্রাল সেপ্টাম আসে। মানে কোনো কোনো বইয়ে সেপ্টাম ইন্টারমিডিয়ামকে ইন্টারএট্রাল সেপ্টামের সাথে অ্যাসোসিয়েট করছে, কোনো কোনো বইয়ে সেপ্টাম ইন্টারমিডিয়ামকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের সাথে অ্যাসোসিয়েট করছে। তবে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন অনলি ইন কেস অফ ইন্টারএট্রাল সেপ্টাম, আর ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন অনলি ইন কেস অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কিন্তু সেপ্টাম ইন্টারমিডিয়াম টার্মটা একটু হেইজি, এজন্য এই টার্মটা এখন আর ইউজ না করাই ভালো। আমি ইউজ করেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তোমরা ইন্টারএট্রাল সেপ্টামের ক্ষেত্রে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন ওয়ার্ডটাই ইউজ করো ইনস্টেড অফ সেপ্টাম ইন্টারমিডিয়াম। ওকে? জি জি ভাইয়া। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি জি, বলো। হ্যালো। জি আপু বলো, শুনতে পাচ্ছি। ভাইয়া একটোপিয়া কর্ডিসকে কি আমরা হার্ট ডিজিজ বলবো নাকি ভেন্ট্রাল বডি ওয়াল ডিফেক্ট বলবো? এই জন্য আমি এটাকে আসলে এখানে ইনক্লুড করি নাই। এটা হার্ট ডিজিজ না, তবে যেহেতু এটা কার্ডিয়াক সার্জনরাই ডিল করে, ঠিক আছে, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনরাই ডিল করে, যেহেতু হার্ট ইজ ইনভলভড, তাই এজন্য পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনরা এটা নিয়ে স্টাডি করে, এবং কার্ডিয়াক অ্যানোম্যালির মধ্যে না পড়লেও এটা রিলেটেড টু হার্ট, এটা ভেন্ট্রাল বডি ওয়ালের ডিফেক্ট, ঠিক আছে? কিন্তু ল্যাংম্যানও তোমরা দেখবা যে এটাকে এই চ্যাপ্টারের মধ্যেই ওরা আলোচনা করছে, বুঝছো? এখানে হার্ট ইটসেলফ পুরোপুরি ওকে, জাস্ট হার্টের সামনে যে লেয়ারগুলো থাকার কথা ছিল তারা নাই। কিন্তু এটার অপারেশনের জন্য যেহেতু কার্ডিয়াক সার্জন দরকার, যেহেতু কার্ডিয়াক নলেজ দরকার, এজন্যই এটাকে আমরা জাস্ট মেনশন করে রাখতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। ভাই কর্ডিস মানে তো এখানে হার্ট, তাই না? হ্যাঁ, আর একটোপিয়া একটোপিয়া মানে কর্ডিস হচ্ছে মানে হচ্ছে যে অ্যাবনর্মাল। হার্টটা যেখানে থাকার কথা না সেখানে, হার্টটা তার জায়গায় থাকতো যদি বডি ওয়ালটা তাকে আটকে রাখতে পারতো, বডি ওয়ালটা নাই দেখে হার্টটা এখানে বের হয়ে আসছে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি এমব্রায়োতে কিন্তু হার্টটা এই জায়গাতেই থাকে। তোমরা যদি একদম শুরুর দিকের ছবিগুলো দেখো, পরে আস্তে আস্তে যখন এমব্রায়ো ফোল্ডিং হয় ঠিকমতো, তখন হার্টটা একদম পিছনে সরে যায়, একটু পিছনে সরে যায় আর কি, বুঝছো? এই বাচ্চাগুলোর স্টারনাম থাকে না আর কি, এবং কোস্টাল কার্টলেজ থাকে না, রিবসের কিছু অংশ থাকে না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? ভাই একটা আসসালামু কোশ্চেন আলাইকুম ছিল। ভাই। আচ্ছা শাহরুখ, হ্যাঁ বলো শাহরুখ।
আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে ব্র্যাডিকাইনিন হচ্ছে যখন ডাক্টাস আর্টেরিওসাসে রিচ করে তখন হচ্ছে ওইটা স্টেনোসিস ঘটায় ক্লোজ করে দেয়। এখন ভাইয়া এই ব্র্যাডিকাইনিনটা হচ্ছে গিয়ে লাঙে তৈরি হওয়ার পরে অন্য কোনো ব্লাড ভেসেলকে কি স্টেনোসিস করার রিস্ক থাকে না, বা ওইটা কেন ডাক্টাস আর্টেরিওসাসে গিয়েই হচ্ছে স্টেনোসিসটা ঘটায়? আচ্ছা, ডাক্টাস আর্টেরিওসাসে ব্র্যাডিকাইনিনের জন্য কিছু রিসেপ্টর থাকে, ঠিক আছে? অন্য কোনো ব্লাড আচ্ছা ভেসেলে ভাই। ব্র্যাডিকাইনিনের জন্য স্পেসিফিক রিসেপ্টর থাকে না, যেটা ডাক্টাস আর্টেরিওসাস থাকে। মানে আল্লাহ জিনিসটা এমনভাবেই তৈরি করছে যেন জিনিসটা বের হলে শুধুমাত্র ওই ডাক্টাস আর্টেরিওসাসটাই শুধু এফেক্টেড হয়, শুধুমাত্র ডাক্টাস আর্টেরিওসাসের গায়ে ব্র্যাডিকাইনিন রিসেপ্টর দিয়ে রাখছে। বুঝতে পারছো? তো বুঝতে পারছি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া, প্যাটেন্ট ফোরামেন ওভালে এই জিনিসটা যখন হয় তখন হচ্ছে গিয়ে কি সিমটমস দেখা যায় না বাচ্চার মধ্যে, বা তখন ওকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়? আচ্ছা, এই যে প্যাটার্ন থাকে যে ভালভগুলো, হ্যাঁ, এগুলো সবগুলোর ট্রিটমেন্টই সার্জারি করা হয়। সার্জারি করে ওই ছিদ্রগুলো জোড়া লাগিয়ে দেওয়া হয়, বুঝছো? আচ্ছা আর ভাইয়া। সিমটম তুমি যদি বলতে চাও, এটা একটু অ্যাডভান্স কথা আমি আজকে বলি না। যাই হোক, জিনিসটা হচ্ছে কি, শুনো, আমাদের হার্টের দুই সাইডের মধ্যে এই হচ্ছে রাইট সাইড, এ হচ্ছে লেফট সাইড। প্রেশার ডিফারেন্স আছে কি নাই, কি মনে করো তুমি? আছে কি? অবশ্যই আছে। শিওর না ভাইয়া, হ্যাঁ, থাকার কথা। লেফট সাইডটা অনেক হাই প্রেসারে থাকে সব সময়, কারণ লেফট সাইডে ভেন্ট্রিকুলার ওয়ালটাও ঠিক, এবং হাই প্রেসারে না থাকলে সিস্টেমিক যে ব্লাড প্রেসার 120/80 এটাকে এক্সিড করে ব্লাড পাঠানো সম্ভব হবে না। সেই তুলনায় রাইট সাইডটা অনেক চিল থাকে, হ্যাঁ, রাইট সাইডে এত হাই প্রেসারে তাকে পাম্প করতে হয় না। এখন তুমি যদি এখানে একটা ছিদ্র করে দাও, তখন কি হবে বলো তো? সাপোজ তুমি এখানে একটা ছিদ্র করে দিলা, কি হবে বলো তো? ব্লাডটা কোন ভাইয়া, দিক থেকে লেফট কোন দিকে পোর্শন যাবে? থেকে রাইট পোর্শনে যাবে। কারণ কি? কারণ প্রেশারটা গ্রেডিয়েন্টটা এরকমই, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। তো নর্মাল বাচ্চাদের যে জিনিসটা হয়, এরকম যদি কোনো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, তখন ইউজুয়ালি লেফট সাইড থেকে রাইট সাইডে ব্লাড চলে আসে, হ্যাঁ। কিন্তু এর জন্য কি সায়ানোসিস হবে তুমি মনে করো? হবে না কিন্তু, কারণ অক্সিজেনেটেড ব্লাডটাই আবার কিন্তু ফেরত আসতেছে, হ্যাঁ। ওদের সায়ানোসিস হবে না, কিন্তু ওদের অন্য প্রবলেম হবে। ওদের লাংসকে বারবার একই পরিমাণ, মানে বারবার ডাবল ব্লাড সামলাইতে হবে, ঠিক আছে? তো ওদের হচ্ছে অ্যাসায়ানোটিক প্রবলেম হবে যদি এএসডি বা ভিএসডি থাকে, হ্যাঁ। কিন্তু আমি আরেকটা ডিজিজ দেখাইলাম, টফ, সেখানে তোমার খেয়াল আছে ব্লাডটা কোন সাইড থেকে কোন সাইডে যাচ্ছিল? জি ভাইয়া, পালমো মানে রাইট থেকে লেফটে চলে যাচ্ছিল আর কি। সো সেখানে কিন্তু ব্লাডটা লাংসকে বাইপাস করে ডিরেক্ট লেফটে চলে যাচ্ছিল না, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ডিরেক্ট এওরটাতে চলে যাচ্ছে। সো এই বাচ্চাগুলা সাইনোসিস হবে। এটা হচ্ছে একটা আচ্ছা। সাইনোটিক প্রবলেম। তো প্রবলেমটা তুমি যেটা জিজ্ঞেস করছো, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে লেফট সাইডের ব্লাডটা এই ছিদ্র দিয়ে রাইট সাইডে চলে আসে, পালমোনারি ট্রাঙ্ক একবার যে ব্লাডটা ফিল্টার করলো ওটা তাকে আবার ফিল্টার করতে হচ্ছে। তো পালমোনারি সার্কুলেশনে ব্লাড ফ্লো নর্মাল থেকে একটু বেশি বেড়ে যায়। বাচ্চাগুলোর ফ্রিকোয়েন্টলি নিউমোনিয়া হয়, ইনফেকশন হয়। কারণ কি? কারণ লাংসের উপর লোড বেড়ে যাচ্ছে, বুঝছো? বুঝতে পারছি ভাইয়া। যাই হোক, এটা তোমাদের জন্য না, আসলে এটা গতকালকে আমাদের একটা ক্লাস হয়েছে কনজেনিটাল হার্ট ডিজিজ, আমাদেরকে ওইখানে এই জিনিসগুলো পড়াইছে। এগুলো 5th ইয়ারের কনসেপ্ট, বাট হ্যাঁ, এখন যদি বেসিক ঠিক থাকে তোমরা 3rd ইয়ার 4th ইয়ারের প্যাথোলজিতে এগুলো কোরিলেট করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, শাহরুখ ছাড়া আরেকজন কোয়েশ্চেন করতে চেয়েছিল, সে করো এখন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে একটা ফিগার দেখছিলাম ভাইয়া, ওই যে সেপ্টাম ডেভেলপমেন্টে ভাইয়া, ওখানে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে ওই যে সেপ্টাম সেকেন্ডাম, আপনি বলছিলেন সেপ্টাম সেকেন্ডামটা ছোট একটা নীল কালার ডেভেলপমেন্ট হচ্ছিল ভাইয়া। আচ্ছা, ওইটা অ্যাকচুয়ালি ওইটা সেপ্টাম, একটু আচ্ছা ওইটা অ্যাকচুয়ালি সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন না ভাই, আমি একটু বলি, শুনো, একটু বলি। হচ্ছে কি, তোমার ছবিটা এমন ছিল, দেখো। আচ্ছা, আমি তোমাকে একটু আরেকবার তাহলে দেই, আইডিয়া দিই। হচ্ছে সেপ্টাম প্রাইমাম, আর এ হচ্ছে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, হ্যাঁ। একটা সময় তারা ফিউজ হয়ে যায় পুরাপুরি, তখন এই পুরোটাকে সেপ্টাম প্রাইমামই বলা হয়, ঠিক আছে? আর তখন এই পাশে আরেকটা সেপ্টাম অ্যাপেয়ার করা শুরু করে, সেপ্টাম সিকান্ডাম। তো সেপ্টাম সিকান্ডামটা এরকম থাকে, এটাও সেপ্টাম সিকান্ডাম, এটাও সেপ্টাম সিকান্ডাম। আসলে কেমন থাকে সেপ্টাম সিকান্ডামটা? আমরা যদি এই পাশ থেকে চোখ দিয়ে তাকায় দেখবো কি, সেপ্টাম সিকান্ডামটা এরকম একটা গোল একটা জিনিস, যার মাঝে একটা ছিদ্র, হ্যাঁ। তো ছিদ্র, তো এই যে
এই জিনিসটাই, এই পার্টটাই হচ্ছে উপরের পার্টটা, আর এই পার্টটাই হচ্ছে নিচের পার্টটা। হ্যাঁ, ঠিক আছে। তো এটা জাস্ট মানে অ্যানাটমির খাতিরে, অথবা তোমরা যদি অ্যাকচুয়াল জিনিসটা জানতে চাও তাহলে এরকম, বাট কনসেপচুয়ালি তোমরা যদি সেপ্টাম সিকান্ডামকে জাস্ট উপরের অংশটুকু মনে করো তাহলেও হবে। তোমাদের নিচের যে ছবিটা ছিল এটা কিন্তু ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন না, এটা সেপ্টাম সিকান্ডাম। বইয়ে ওই অংশটা ছবিটা আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবা। তারপরও ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ, ঠিক আছে? মানে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে ভাইয়া? জি ভাই, থ্যাংক ইউ। মানে সেপ্টাম সিকান্ডামটা এরকম একদম শুধু যে উপর থেকে হ্যাং করে মানে এমন না আর কি। মানে এটা অ্যাকচুয়ালি একটা গোল জিনিস। এই গোল জিনিসটার বেশিরভাগটাই মানে উপরে থাকে, নিচে অল্প একটু থাকে, আর মাঝখানে হচ্ছে ছিদ্র থাকে, ঠিক আছে? এই হচ্ছে ছিদ্রটা। এবং সেপ্টাম প্রাইমামটা এরকম করে থাকে, দেখো সেপ্টাম প্রাইমামটা ওই মানে ওই পাশ থেকে এমন করে দেখা যায়। তাহলে এটা হচ্ছে সেপ্টাম প্রাইমামটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পুরো সেপ্টাম সিকান্ডামটা, আর এই হচ্ছে ছিদ্রটা ফোরামেন ওভেলি। বুঝতে পারছো ভাইয়া এখন? এটা জি হচ্ছে ভাই, অ্যাকচুয়াল ক্লিয়ার। ছবিটা এমন, কিন্তু আমরা জাস্ট ডায়াগ্রামেটিক্যালি আঁকলাম যেন তোমরা ইজিলি বুঝতে পারো। দিস ইজ নট এন্ডোকার্ডিয়াল কুশন, দিস ওয়াজ এন্ডোকার্ডিয়াল কুশন। যখন সেপ্টাম প্রাইমামটা ফিউজ করে ফেলছে তখন আমরা এটা পুরোটাকে সেপ্টাম প্রাইমামই বলবো, এন্ডোকার্ডিয়াল কুশন আর আলাদা করে বলা দরকার নাই। আর কোনো কোয়েশ্চেন আছে কারো আর আজকের ক্লাস নিয়ে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি বলো। আমার একটা কোশ্চেন আছে। জি বলো। ভাইয়া, এই যে অ্যাওর্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড প্লাস ডিঅক্সিজেনেটেড ব্লাড, দুটো ব্লাডই হচ্ছে যখন মিক্স হয় তখন সেটাই কি সারা বডিতে সাপ্লাই হয়? মানে 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 সারা বাচ্চাদের বডিতে শরীরে, নিউট্রিয়েন্ট দরকার না? বাচ্চাদের শরীরে, তাই না? হ্যাঁ, জি, জি ভাইয়া। ওই ব্লাডে জি, তোমার 80% অক্সিজেন থাকে, আর নর্মাল মানুষের ব্লাডে থাকে আমাদের বড়দের শরীরে 95%। তো বাচ্চা এতটুকু অক্সিজেন নিয়েও তার কাজ চালায় দিতে পারে ইন্টার ইউটেরাইন লাইফে, বুঝছো? এটাই হচ্ছে কথা। অপটিমাম যা থাকা উচিত তা থাকে না, অনলি 80% থাকে, বাকি 20% হচ্ছে ডিউ টু মিক্সচার আর কি। হ্যাঁ, তো 80% দিয়ে কাজ চালায় নিতে হয় বাচ্চাকে, কিছু করার নাই, কিন্তু এটা দিয়ে বাচ্চা চলে যায়, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছি না আপু। জি হ্যালো। ভাইয়া, বুঝছি। ওকে ওকে, ভাইয়া আরেকটা কোশ্চেন, জি বলো বলো। মানে তাহলে যে সুপিরিয়র ভেনা কাভার ইনফিরিয়র ভেনা কাভার থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড হলো লেফট রাইট অ্যাট্রিয়ামে আসছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেখানে তো মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আরো বেশি থাকার কথা না? মানে লেফট অ্যাম্বিলিকাল ভেন থেকেও তো কার্বন ডাই অক্সিজেন ভেন মানে অক্সিজেন যুক্ত ব্লাড আসছে। মানে দুটো মিক্সার হয়ে যখন ব্লাডটা হচ্ছে তখন কার্বন ডাই অক্সাইড তো আর একটু বেশি থাকার কথা না? মানে আমি তোমাকে একটু বলি, জিনিসটা হচ্ছে কি, সুপিরিয়র ভেনা কেভা দিয়ে যে ব্লাডটা আসে এটা একদম 100% কার্বন ডাইঅক্সাইড যুক্ত। হ্যাঁ, আর ধরো এই পাশ দিয়ে যে ব্লাডটা আসলো জি ভাইয়া। এটা ধরো 90%, ঠিক আছে, 90% অক্সিজেন যুক্ত। এই দুইটা মিলে ধরো 85% অক্সিজেন যুক্ত হয় এই ব্লাডটা। হ্যাঁ, এরকম আর কি। মানে তুমি আসলে কি জানতে চাচ্ছ আমি আরেকবার যদি বলতো তাহলে ক্লিয়ার হইতাম আমি। মানে আমি ওইটাই জানতে চাচ্ছিলাম ভাইয়া, যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড মিশছে কিন্তু অক্সিজেনের পরিমাণটা বেশি থাকছে, এইটা আসলে একটু মানে হ্যাঁ, কেমন মানে লাগছিল কারণ তাই কি, কারণ শুনছিলাম। শুনো, কারণ সুপিরিয়র ভেনা কেভা দিয়ে যে ব্লাডটা আসে এটা লেফট আম্বিলিকাল ভেন দিয়ে যে ব্লাড আসে তার তুলনায় খুবই অল্প, ঠিক আছে? এবং জি, এখান দিয়েও আর কি। হ্যাঁ, তো লেফট আম্বিলিকাল ভেন দিয়ে অনেক ব্লাড আসে, অনেক। ইনফের ভেনা কেভা দিয়ে যে ব্লাডটা আসে লোয়ার লিম্ব থেকে, সুপার ভেনা কেভা দিয়ে যে ব্লাড আসে, এই দুইটাকে মিলালেও ওই মানে ওদের কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটাও লেফট আম্বিলিকাল ভেনের অক্সিজেন কনসেন্ট্রেশন খুব বেশি ডাউন করতে পারে না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, আমরা নর্মাল মানুষের যেই ভেনাস ব্লাড সেখানে অক্সিজেন কনসেন্ট্রেশন কত জানো? খুব কম না কিন্তু, 40%। জানো তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, তোমরা যে হ্যাঁ হ্যাঁ, পালমোনারি সার্কুলেশন পার্শিয়াল পড়ছো না? প্রেসার। তো খুব কি কম? কম না তো, অনেক বেশি। না, এই ব্লাড দিয়েও কিন্তু একটা মানুষকে বাঁচায় রাখা সম্ভব, যদি তার ব্লাডে 40% অক্সিজেন থাকে, মানে ইমার্জেন্সিতে বাঁচায় রাখা সম্ভব অল্প কিছু সময়ের জন্য হলেও,
ঠিক আছে? সো 80% ব্লাড সেই তুলনায় অনেক বেশি, 80% অক্সিজেন সেই তুলনায় অনেক বেশি, ঠিক আছে? কিন্তু নর্মাল মানুষের 95 থাকে, তার তুলনায় বাচ্চায় কম থাকে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট মেসেজ, ঠিক আছে? ওকে ভাইয়া, বুঝছি ভাইয়া, থ্যাংক হ্যাঁ, ইউ। ওকে ওকে। আর কোনো কোয়েরি আছে কারো? আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গিয়েছে আসলে, আর সিভিএসটা শেষ আর কি, বাই দ্য ওয়ে। যদি কোনো কোয়েশ্চেন না থাকে কারো আর, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা শেষ করতে পারি আজকে ক্লাসটা। ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ মঙ্গলবার, হ্যাঁ, এই 3:30টার দিকেই হবে ইনশাল্লাহ। সেদিন আমরা রেসপিরেটরি সিস্টেম শুরু করব, এবং রেসপিরেটরি সিস্টেমেরও ল্যাংম্যানের ওটা দাগানোটা দিয়ে দিব আমি, দেখি ওই ক্লাসের পরে দিয়ে দেব। তোমরা এই 2 দিন এটাই পড়ো, ওই দিনের পর ওইটা পড়ো, যাই হোক। আর যথারীতি ওই দিনও 3টার সময় একটা পরীক্ষা হবে ছোট। তো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কোয়েরি আছে? আচ্ছা, রাজীব ভাই কি আছেন? জি ভাই, আমি আছি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই ধৈর্য ধরে থাকার জন্য এতক্ষণ। ক্লাসটা একটু লম্বা হয়ে থ্যাংক গিয়েছে ইউ সো একটু। মাচ ভাইয়া। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমি আচ্ছা, তাহলে ক্লাসটি শেষ করে দিচ্ছি। জি ভাইয়া, জি। আচ্ছা, আমিও তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি, থ্যাংক ইউ। প্রবলেম থাকলে গ্রুপে বইলো। আজকে তাহলে এখানে শেষ করতে পারি আমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। রাজীব ভাই আপনাকে আবার ধন্যবাদ, আমি তাহলে যাচ্ছি, ওকে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, জি।